Good evening, Shuras. কেমন আছিস? Good evening. ওকে, সো লাস্ট লেকচারে আমরা কি করছিলাম, যে ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে একটু জানছিলাম। ওকে, কতগুলো লেকচারে আমরা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের শুধু ইন্ট্রোডাকশনই দেখতেছি। এবার আমরা ধীরে ধীরে এই ইন্ট্রোডাকশনটাকে ওভারকাম করে আরেকটু অ্যাডভান্সের দিকে আমরা যাওয়া শুরু করব, ঠিক আছে? যেখানে বিভিন্ন প্রবলেম সলভ করব এবং কিছু কিছু থিওরিও আমরা দেখতেই থাকবো। তাহলে আমরা এতদিন শুধু আমরা বেসিকটা জিনিস দেখলাম, একদম বেসিক থেকে কেমন করে অ্যাডভান্সের দিকে পৌঁছাবো ধীরে ধীরে যাবো। সো ওইখানে লাস্ট লেকচারে আমরা ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে ডিসকাস করছি, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন সম্বন্ধে ডিসকাস করছি। যে ইলেকট্রিক ফিল্ড অফ লাইটস কি হয়, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কনস্ট্রাক্টেড কোয়ান্টিটি, যেটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে, যেটা আমাদের কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সম্বন্ধে কোনো ধারণা দেয়। এই সমস্ত কিছু কি করছিলাম আমরা লাস্ট লেকচারে আমরা ডিসকাস করছি। এবার আমরা কি করব, এরপরে আমরা বিভিন্ন জিনিসগুলো, এই যে ইলেকট্রিক ফিল্ড বললাম, তারপরে কুলম্বস ল পড়ছিলাম, এগুলা দিয়ে কি করব, আমরা বিভিন্ন প্রবলেম সলভ করার চেষ্টা করব। এবার এই প্রবলেম সলভ করার জন্য আমাদের কয়েকটা জিনিস হচ্ছে মাথায় রাখতে লাগবে। এক নম্বর জিনিস আমি বলি যে সব থেকে একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল মাথায় রাখতে লাগে, সেটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। সুপারপজিশন প্রিন্সিপাল কি বলে, অ্যাকচুয়ালি সুপারপজিশন প্রিন্সিপাল খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আমি তোদের একটা কথা বলি, যে বা এক্সাম্পল দিই কিসের জন্য এতটা ইম্পর্টেন্ট, বুঝতে পারবি তোরা। যে আমরা সাপোজ ধরে নে এইখানে একটা চার্জ আছে, এইখানে একটা চার্জ আছে, দুইটা চার্জ রাখলাম, দুইটা পয়েন্ট চার্জ রাখলাম। এবার পয়েন্ট চার্জ রাখলে এই চার্জটা এর উপর কতটা ফোর্স ক্রিয়া করবে, এটা যদি Q1 চার্জ হয়, এটা যদি Q2 চার্জ হয়, তার জন্য Q1 চার্জ Q2 এর উপর কতটা ফোর্স এক্সার্ট করবে, সেটা হচ্ছে F equal to Q1 Q2 by 4 pi epsilon 0 r square SI পদ্ধতিতে। বা এইটা, এই যে Q2 চার্জটার জন্য Q1 চার্জের উপর কতটা ফোর্স এক্সার্ট করবে, সেম পরিমাণ অপোজিট ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা কত হবে, F equal to Q1 Q2 by 4 pi epsilon 0 r square, where r is the distance between the point charges। ওকে, এটা পড়ছি। এবার সাপোজ কথার কথা, সাপোজ তুই ভাব তোর কাছে একটা হচ্ছে লাঠি আছে, ঠিক আছে, এমন একটা লাঠি আছে। এবার এই লাঠি বলতে তুই কথার কথা আমি বলতেছি যে লাঠি মানে এমন একটা তার আছে, ওয়্যার আছে, কন্ডাক্টর ওয়্যার আছে। এবার এই ওয়্যারের মধ্যে অসংখ্য পরিমাণ চার্জ আছে, যেখানে আমরা কুলম্ব ফোর্স কি বললাম, একটা পয়েন্ট চার্জ আছে আর একটা পয়েন্ট চার্জ আছে, এই দুটোর মধ্যে কি হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে, তার জন্য ফোর্স আসতেছে, সেই ফোর্সের মান দিছি। এবার তোর কাছে না এমন একটা ওয়্যার আছে, ওয়্যারের মধ্যে কি আছে, এমন অসংখ্য চার্জ আছে, তুই ভালো করে জানিস ওয়্যারের মধ্যে অসংখ্য অসংখ্য চার্জ আছে, যেগুলো দেখানোও যাবে না, এত 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 চার্জ আছে। এবার এতগুলো চার্জ সাপোজ আর একটা ওয়্যার এমন আছে, কথার কথা বলতেছি, আর একটা ওয়্যার এমন আছে, এটার মধ্যেও কি আছে, অসংখ্য অসংখ্য চার্জ আছে। এবার কথা হচ্ছে এদের দুজনের মধ্যে ফোর্স কেমন করে বের করবে, কারণটা এত করে একটা একটা পয়েন্ট চার্জের জন্য বসছিলাম। এবার এদের এতগুলো চার্জের মধ্যে ফোর্স কেমন করে বের করবে, অর্থাৎ এইটা এর উপর একটা ফোর্স লাগাবে, এইটা এর উপর একটা ফোর্স লাগাবে, এটা এর উপর একটা ফোর্স লাগাবে, তখনই আবার এইটা এর উপর ফোর্স লাগাবে, এটা এর উপর ফোর্স লাগাবে, এটা এর উপর ফোর্স লাগাবে, এটা এর উপর, তারপরে এটা এর উপর, এটা এর উপর। এখানে দেখতেই পাচ্ছি যে কোনটা কার উপর ফোর্স লাগাবে, একদম ঝামেলা শুরু হয়। ওকে, তো এই জিনিসটা কে কার উপর ফোর্স লাগাবে, এটার জন্য একটা সুন্দর প্রিন্সিপাল আছে, যেটা কি বলি আমরা সুপারপজিশন প্রিন্সিপাল। এবার শোন সুপারপজিশন প্রিন্সিপাল কি বলে। সুপারপজিশন প্রিন্সিপাল একটা সুন্দর একটা স্টেটমেন্ট দেয়, স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করি। স্টেটমেন্টটা দেয় যে যখন তুই ধরে নে এই চার্জটা নিয়ে কথা বলবি, এই চার্জটা নিয়ে যখন এই চার্জের সঙ্গে ফোর্স লাগাবে, এই চার্জটা যখন এই চার্জের উপর ফোর্স লাগাবে, তখন কি করবে না, বাকি চার্জগুলো কোনো এফেক্টেই ফেলবে না। ওকে, এ যখন এটার উপর ফোর্স লাগাবে তখন এই শুধু লাগাবে, এগুলো এফেক্টই করবে না। তারপরে এই যখন লাগাবে এইটা শুধুমাত্র কি করবে, এর উপরেই ফোর্স এক্সার্ট করবে, অন্যের উপর করবে না। এটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল বল। এবার সুপারপজিশন প্রিন্সিপালে আমরা স্টেটমেন্টটা প্রথমে লিখি।
তারপরে আরো জিনিসটা ভালো করে বুঝতে পারো। ওকে, তো আমাদের হেডিং দিয়ে সবাই সুপারপজিশন প্রিন্সিপাল, সুপারপজিশন প্রিন্সিপাল। ওকে, the force between two point charges এখানে তো পয়েন্ট চার্জ নেব না, the force between two point charge particles কারণ এখানে অনেকগুলো পার্টিকেলস নিয়ে আমরা কথা বলতেছি, is independent of the presence of another presence of other, মানে যখন একটা নিয়ে কথা বলবো তখন বাকিগুলো হচ্ছে কারো উপর ডিপেন্ড করবে না। ওকে, যেটা আমি তোদের বোঝাইলাম যে দুইটা যখন লাঠির মধ্যে হবে তখন একটা একটার সঙ্গেই হবে, আর বাকিগুলো তখন কি করবে না, ওটাকে কোনো ডিস্টার্ব করবে না। ওকে, the presence of other charge particle, তাহলে the force between two point charge particles independent of the presence of other charge particles, okay, in the system, okay, তাহলে এটার কনসিকুয়েন্স কি আসলো? কনসিকুয়েন্স of superposition principle, তাহলে সাপোজ তো এইখানে কিছু পরিমাণ কি আছে, চার্জ আছে, একটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে Q1 Q2 Q3 Q4 Q5 কিছু পরিমাণ চার্জ আছে। এই চার্জ গুলা এইখানে একটা চার্জ কিউ আছে, তার উপর ফোর্স লাগাচ্ছে, ঠিক আছে, এটার উপর ফোর্স লাগাচ্ছে। এখানে একটা চার্জ 10 চার্জ, এটাকে বললাম এটা 10 চার্জ আছে, তার উপর ফোর্স ক্রিয়েট করতেছে, আর এগুলা কি ব্রাঞ্চ অফ সিস্টেম অফ সোর্স চার্জ। তাহলে এতগুলো সোর্স চার্জ আছে, তাহলে এর উপর যদি হচ্ছে এটা Q1 এর উপর ফোর্স লাগাবে F1, Q2 এটার উপর ফোর্স লাগাবে F2, Q3 এর উপর ফোর্স লাগাবে F3, Q4 এর উপর ফোর্স লাগাবে F4, Q5 এর উপর ফোর্স লাগাবে F5, এমন করে হবে। আর মনে রাখিস ফোর্স একটা কি হচ্ছে, ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স ভেক্টর কোয়ান্টিটি। সো রেজাল্টে তাহলে টোটাল ফোর্স according to superposition principle total force due to, okay, all the source charges on the 10 charge on the charge Q is given by F equal to F1 F2 F3 আমরা চলতে থাকবে and so on,
ওকে, এমনটা চলতে থাকবে, যতগুলো থাকবে অতগুলা, এখানে যদি রেঞ্জ সম্ভব থাকে আরো যদি থাকে ওগুলোর জন্য আসতে থাকবে। ওকে, এটা গেল হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল আমাদের। ওকে, এবার শোন কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস ধীরে ধীরে এবার আমরা ডিসকাস করব। সেটা যখন প্রবলেম সলভ করবো, আমার আজকের এই লেকচারটা আমার যতদিন হচ্ছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম চলবে, এই লেকচারটা সব থেকে ইম্পর্টেন্ট একটা লেকচার। আমি আজকে যে কথাটা আমি বলবো, যেগুলো কথা আমি বলবো, যে নোটেশন গুলো আমি শেখাবো, সমস্ত ওই জিনিসগুলাই, ওই নোটেশন গুলাই কি করবো আমি, পুরা আমার 1-2 মাসের যতদিন চলবে পড়াশোনা, ততদিনই আমি ওই নোটেশন গুলা ইউজ করবো। আর নোটেশন তোদের যদি তোরা একাই একাই প্রবলেম সলভ করিস বা অন্য কোথাও পড়বি, যখন দেখবি যে একটা জিনিস প্রবলেম হয়, আমরা ঠিক করে ডিরেকশন বের করতে পারি না, ফোর্স ঠিক করে বের করতে পারি না, ইলেকট্রিক ফিল্ড ঠিক করে বের করতে পারি না, আমি তোদের এগুলা সব জায়গা থেকে কি করব, মুক্তি দেওয়া। এর জন্য মুক্তি দেওয়ার জন্য কি করবো, একটা প্রসেস আমি তোদের জন্য বের করবো। ঠিক আছে, একটাই নোটেশন আমি শেখাবো, যে নোটেশনটা যদি মাথায় ঠিক করে তোরা রাখতে পারিস আর ইউজ করতে পারিস, তারপরে দেখবি যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে পড়তে আর কোথাও অসুবিধা হবে না, যদি তোর ভেক্টরটা ঠিক করে পড়া থাকে। ওকে, তো যে কোনো প্রবলেম তুই ইজিলি সলভ করতে পারবি শুধু নোটেশনটা শেখানোর জন্য। এইখানে না আমি তোদের একটা কথা বলে রাখি, যে আমরা কুলম্বস ল পড়তেছি। ওকে, কুলম্বস লতে মেইন জিনিস কি থাকে, যে একটা 50 আর একটা 50 এর উপর ফোর্স লাগাচ্ছে, F = Q1 Q2 / 4πε0 r²। এই ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। অ্যাকচুয়ালি একটা কথা এখানে মনে রাখিস, যে আমরা যখন ক্লাসিক্যাল মেকানিক্স পড়ি না, এটা কথা খুব ইম্পর্টেন্ট কথা। শোন, ক্লাসিক্যাল মেকানিক্স যখন আমরা পড়াশোনা করি, ক্লাসিক্যাল মেকানিক্স দুই ভাবে আমরা পড়াশোনা করি। একটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স, আর একটা হচ্ছে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স, বা যেটাকে আমরা কি বলি হচ্ছে, যেটা আমরা কিসের থ্রুতে পড়াশোনা করি, ল্যাগ্রাঞ্জিয়ান বা হ্যামিল্টনিয়ানের থ্রুতে পড়াশোনা করি। আমি ক্লাসিক্যালের ইন্ট্রোডাকশন লেকচারেও আমি এগুলা তোদের বোঝাই দিছি। এবার এই নিউটনিয়ান মেকানিক্স আর এইদিকে ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স, যেটা অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সে পড়াশোনা করি, এটার মধ্যে মেইন ডিফারেন্স কি জানিস? এই যে যখন নিউটনিয়ান মেকানিক্স পড়বো, নিউটনিয়ান মেকানিক্স আমরা ফোর্সের রিলেশনকে নিয়ে পড়াশোনা করি, অর্থাৎ ফোর্সকে মেন আমরা কি করি হচ্ছে, একটা কনসেপ্ট নেই বা ফোর্স একটা মেন ক্যারেক্টার নেই, ওইটাকে নিয়ে আমরা ইভলভ করে পড়াশোনাটা করি। এবার ফোর্স যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে এর ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে। আর এই জন্য আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স পড়ার সময় বা নিউটনিয়ান মেকানিক্স পড়ার সময় প্রচুর প্রচুর কি হয়েছে, টাফ হয়ে যায়। কারণটা যে জিনিসের এই ডিরেকশন থাকে না, সেই জিনিস টাফ হবেই, এটা স্বাভাবিক জিনিস। ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই থাকলে টাফ হবেই, অর্থাৎ ভেক্টর কোয়ান্টিটি নিয়ে পড়াশোনা করা অবভিয়াসলি টাফ একটা জিনিস। ওকে, এই জন্য পরবর্তীতে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সকে ইজি করার জন্য আমরা কি করছি, নতুন একটা বুদ্ধি বের করছি। বুদ্ধি কি বলে, ক্লাসিক্যাল মেকানিক্সে নিউটনিয়ান মেকানিক্স নিয়ে পড়াশোনা এত কঠিন জিনিস, তো ঠিক আছে আমরা তাহলে কি করব, ফোর্স নিয়ে বা ভেক্টর, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, এটাই প্রবলেম, তো তাহলে আমরা ওটাকে চেঞ্জ করে দিই। চেঞ্জ করে আমরা কি করি, পরে স্কেলার কোয়ান্টিটি নিয়ে পড়াশোনা করি। এবার বলে স্কেলার কোয়ান্টিটি কি নিব, তখন আমরা ঠিক করলাম যে আমরা এনার্জি নিয়ে পড়াশোনা করি, অর্থাৎ কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি নিয়ে পড়াশোনা করি। যদি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি করে দেয়, ওটাকে হ্যামিল্টনিয়ান বলি। আর যদি কাইনেটিক এনার্জি মাইনাস পটেনশিয়াল এনার্জি করে দেয়, ওটাকে কি বলি আমরা, ল্যাগ্রাঞ্জিয়ান। ওই জন্য আমরা পড়াশোনা করি পরবর্তীতে ক্লাসিক্যাল মেকানিক্স, অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স যেটা বলি, ওই জন্য হ্যামিল্টনিয়ান আর ল্যাগ্রাঞ্জিয়ান নিয়ে পড়াশোনা করি, অর্থাৎ আমরা এনার্জি নিয়ে পড়াশোনা করি। আর এনার্জি একটা স্কেলার কোয়ান্টিটি, ওর অনলি ম্যাগনিটিউড আছে, কোনো ডিরেকশন নেই, তার জন্য পড়াশোনা কি হয়ে যায়, অনেক ইজি হয়ে যায়। এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স পড়ার নিয়ম। এবার শোন একটা মজাদার জিনিস, এই যে আমরা যখন এই যে পড়াশোনা করবো হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স, অর্থাৎ এখন যেমন ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়তেছি, এইখানেও মেন জিনিস কি নিয়ে পড়াশোনা করতো, ফোর্স নিয়ে, কুলম্বস ল পড়াশোনা করতেছি। এবার কুলম্বস ল নিয়ে যখন পড়াশোনা করতেছি, মেন জিনিস প্রথম দিন থেকে বুঝতেছে যে ফোর্স নিয়ে কথা বলতেছি। আর আমি কি বোঝাইছি, যে ফোর্স অ্যাকচুয়ালি কেমন করে লাগে, কোনো একটা চার্জ, চার্জ ইটসেলফ ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ভালো করে শোন, মজাদার জিনিস, চার্জ ইজ এ ইটসেলফ স্কেলার কোয়ান্টিটি, বাট চার্জের থ্রুতে একটা যে ফিজিক্যাল কোয়ান্টিটি ক্রিয়েট হচ্ছে, যেটাকে কি বলি আমরা, ইলেকট্রিক ফিল্ড। ওই ইলেকট্রিক ফিল্ড অন্য একটা চার্জের উপর কি করে, ফোর্স এক্সার্ট করে, যেটা আমি তোদের বোঝাইছি। এবার দেখ, একটা সুন্দর একটা চার্জ জিনিস ছিল, স্কেলার কোয়ান্টিটি, ওটা কি ক্রিয়েট করলো, একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করলো, যেটা ভেক্টর কোয়ান্টিটি। এবং ভেক্টর ওই ইলেকট্রিক ফিল্ড আবার কি, আর একটা ফোর্স আসলো, যখন টেন চার্জ নিলাম বা অন্য কোনো একটা চার্জ নিলাম, ওটার উপর ফোর্স এক্সার্ট করলো, যে ফোর্সটাও কি হচ্ছে, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি।
এবার তার মানে আমরা যে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম বা ইলেকট্রোডাইনামিক্স পড়াশোনা করব, সেটা ইলেকট্রিক ফিল্ড বা ফোর্সের রিলেশনের রেসপেক্টেই আমরা পড়াশোনা করতেই থাকবো। এবার দেখ, ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড দুটোই কি হচ্ছে, ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে কি, ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন আছে। আর যখন এই ডিরেকশন আসবে বা যখন এই ভেক্টর কোয়ান্টিটি আসবে, পড়াশোনা কি হবে, কঠিন হবে। এই জন্য বলি ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম পড়া অবভিয়াসলি কঠিন একটা জিনিস। ওকে, বাট আমি তোদের এমন করে পড়াবো যেতে সোজা হয়ে যায়। তোরা পরবর্তীতে যারা যারা কোয়ান্টাম মেকানিক্স পড়বি তাদেরও একটা জিনিস বলি, যে কোয়ান্টাম মেকানিক্সও না, আমরা প্রথমে হচ্ছে ওয়েভ ফাংশন নিয়ে পড়াশোনা করি, ওকে, যেটা হচ্ছে কঠিন একটা জিনিস হয়ে যায়। পরবর্তীতে যখন কোয়ান্টাম মেকানিক্স লাস্টের দিকে যাবি, অর্থাৎ এখনকার দিনে তোরা যারা মাস্টার্স করবি তখন বুঝবি যে তখন না কোয়ান্টাম মেকানিক্স লাস্টে যাইতে যেতে আমরা এনার্জি রিলেশন পড়াশোনা করি, কারণ আমরা এনার্জিতে আবার কনভার্ট করি আমরা। ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্স এনার্জি থ্রুতে পড়তেছে, আমরা এনার্জি ইজি জিনিস, কারণটা ওইটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এই জন্য আমরা সবসময় স্কেলার কোয়ান্টিটি যাইতে চেষ্টা করি। কিন্তু ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম এমন একটা জিনিস, আমাদের স্কেলার কোয়ান্টিটিতে যাইতেই পাইতেছি না। আমাদের এই যে পড়াশোনাটা করতে লাগবে, তোদের সিলেবাস অনুযায়ী তখন পড়াশোনা করতে লাগবে, ইন জেনারেল যেটা পড়াশোনা করতে লাগবে সেটা আমাদের কি হচ্ছে, ফোর্স আর ইলেকট্রিক ফিল্ডের রিলেটেডই করতে লাগবে, যেটা অবভিয়াসলি একটা ভেক্টর কোয়ান্টিটি, তার জন্য একটু টাফ জিনিস। তবে হ্যাঁ, এই যে ইলেকট্রোডাইনামিক্স এর পর, ইলেকট্রোডাইনামিক্স সিলেবাসটা শেষ হবে আমাদের, তারপর একটা চ্যাপ্টার পাবি, যে চ্যাপ্টারটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল ফর্মুলেশন। এবার দেখ, পোটেনশিয়াল একটা কি জিনিস, স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? পোটেনশিয়াল অবভিয়াসলি একটা কি হচ্ছে, স্কেলার কোয়ান্টিটি। আমরা ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজমকে বা ইলেকট্রোডাইনামিক্সকে সোজা করে পড়ার জন্য নতুন একটা কি জিনিস আবিষ্কার করছি, সেটা হচ্ছে পোটেনশিয়াল ফর্মুলেশন। ঠিক আছে, ওই পোটেনশিয়াল ফর্মুলেশনে কি করি, আমরা পোটেনশিয়াল বের করে নিই, একটা যে কোনো একটা সিস্টেমের পোটেনশিয়াল নিয়ে নিই, ওই পোটেনশিয়াল থেকে আমরা ফোর্স বের করি, ওই পোটেনশিয়াল থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করি, ওই পোটেনশিয়াল থেকে বাকি সমস্ত জিনিস আমরা কি করে নিই, বের করে নিই। ওকে, কিন্তু এটা অ্যাডভান্স যখন হবে তখন আমরা পড়বো বা ওইটা বের করার চেষ্টা করতেছি, ওইটা ইজিলি আমরা যাতে পড়াশোনা করতে পারি। এখনকার দিনে আমরা যে পড়াশোনাটা করব, আমরা অ্যাকচুয়ালি কিন্তু ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড নিয়েই পড়াশোনা করবো, পোটেনশিয়াল ফর্মুলেশন দিয়ে পড়াশোনা করবো না। পোটেনশিয়াল ফর্মুলেশন অ্যাজ এ একটা চ্যাপ্টার হিসেবে পড়বো। ঠিক আছে, ওইটাকে ইউজ করে আমরা সমস্ত পড়াশোনা করবো না। তার জন্য আমাদের মনে রেখে এই পড়াশোনাটা একটু কঠিন হবে। এই জন্য আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি তোদের জন্য এমন একটা বুদ্ধি বের করছি, এমন নোটেশন আনছি, যেটা তোরা যদি একবার ঠিক করে অ্যাপ্লাই করে শিখে যাস, তোদের কিন্তু কঠিন লাগে, সবার কঠিন লাগে, এটা স্বাভাবিক জিনিস। ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম দেখলে অনেকে ভয় পায়, বাট আমি তোদের গ্যারান্টি দিলাম যে কাউকে ভয় পাওয়াইতে দেবো না, ভয় পাইতে দেবই না, একদম মজাদার ভাবে স্টেপ বাই স্টেপ যদি দেখিস কয়েকটা প্রবলেম করতে, ওই প্রবলেম গুলো প্রথম প্রথম যে কয়টা প্রবলেম করাবো ওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে লাগে, এগুলো যদি দেখিস পরবর্তীতে তোরা ইজিলি করতে পারবি। একদম ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজমে যতদিন করবি ইলেকট্রোডাইনামিক্স কোনো ভয় লাগবে না, সেম প্রসেসেই করবো। ওকে, শুধু নোটেশন গুলো ঠিক করে ফলো করবো। ওকে, এবার এই যে নোটেশন আমি বলতেছি, নোটেশনের জন্য আমি না কয়টা জিনিস তোদের প্রথমে বলে দিই, তারপরে হচ্ছে এই যে যে নোটেশনটা আমি বারবার বলতেছি, যে নোটেশনটা কেমন করে কি করবো, একটু টাইম লাগবে বুঝতে বুঝতে, বাট প্রথমে লেখায় দিচ্ছি যে কেমন করে নোটেশন গুলো আমরা ইউজ করবো। এবার নোটেশন ইউজ করার জন্য আমি 2 দিন, কয়েকদিন থেকে আমি যেটা পড়াচ্ছিলাম তোদের ইম্পর্টেন্ট জিনিস বুঝছিলাম, যে চার্জকে আমরা ইন জেনারেল দুইটা ভাবে নিচ্ছি, একটা হচ্ছে সোর্স চার্জ, একটা টেস্ট চার্জ। তো সোর্স চার্জ কি জিনিস? সোর্স চার্জ হচ্ছে যেটা একটা ইফেক্ট তৈরি করবে, ঠিক আছে না, যেমন ইলেকট্রিক ফিল্ড যে তৈরি করলো ওটাকে কি বললাম, সোর্স চার্জ। আর টেস্ট চার্জ কি জিনিস? যে ইলেকট্রিক ফিল্ডটা শনাক্তকরণ করবে, যে অবজার্ভ করবে, যে বুঝতে সাহায্য করবে, ওটাকে কি বললাম আমরা, সোর্স চার্জ। ওকে, তাহলে সরি, ওটাকে বললাম টেস্ট চার্জ। তাহলে এই দুটো জিনিস আগে তোদের লিখে দিই, যে একটা কি ছিল, সোর্স চার্জ। ওকে, তাহলে সোর্স চার্জ কি জিনিস? the charge due to which event is happening। তাহলে যেটার জন্য ইভেন্টটা ঘটতেছে তাকে কি বলি আমরা, সোর্স চার্জ। আর একটা হচ্ছে টেস্ট চার্জ, যেটা হচ্ছে ইফেক্টটাকে বুঝতে সাহায্য করবে। the charge on which the effect the charge on which effect the effect
of the event is the charge on which the effect event, the charge on which the effect of the event the charge on which the effect of the event due to source charge, okay, occurs. তাহলে সোর্স চার্জের জন্য যেটার উপর ইফেক্টটা হইতেছে, ঠিক আছে, ওটাকে কি বললাম আমরা? ফেজ চার্জ বললাম। ওকে, ঠিক আছে, এবার আমি নোটেশনটা বোঝাই দিতেছি। এই যে আমি যে নোটেশনটা দেব, এটা শোন, এমন না যে বইয়ের বই কেউ দিয়ে দিছে বা কোনো এইটা বাদে অন্য কিছু ফলো করা যাবে না। আমি বলতেছি আমি যে নোটেশনটা দিছি এটা দিয়ে আমি সমস্ত কিছু পড়াবো, ঠিক আছে? এমন না যে আমি যেমন যেমন করে লিখবো এগুলোই অন্য জায়গায় লেখা থাকবে, এমন কিছু না। ওকে, আমি আমার মতো করে দিচ্ছি, আমি যতদিন পড়াশোনা করবো পড়াবো তোদের হচ্ছে এইটা জিনিস ফলো করে যাবো। কি ফলো করবো? এই যে সোর্স চার্জ বা টেক চার্জ বলতেছি, অর্থাৎ এইখানে একটা চার্জ আছে, এইখানে একটা চার্জ আছে, ঠিক আছে? এটাকে আমি সাপোজ নাম দিলাম হচ্ছে সোর্স চার্জ, আর এটাকে নাম দিলাম আমি হচ্ছে টেস্ট চার্জ। এবার কথা এ আর এর উপর কি থাকবে, যে একটা ফোর্স ক্রিয়েট করবে। এ কি করবে? এর উপর একটা ফোর্স ক্রিয়েট করবে। এবার এই যে এর উপর একটা ফোর্স ক্রিয়েট করতেছে, এই ফোর্সটা কেমন করে ক্রিয়েট করবে এই জিনিসটা বা কেমন করে বোঝাবো? কারণ এটা ভেক্টর কোয়ান্টিটি। আর আমি বলছি যে প্রথম থেকে একটা জিনিস বলে কোনো কিছুর ভ্যালু অ্যাবসলিউট হয় না, তার জন্য আমরা কি লাগে? একটা ফ্রেম অফ রেফারেন্স লাগে। তাহলে এই জিনিসটা বোঝার জন্য আমাদের কি লাগবে? একটা ফ্রেম অফ রেফারেন্স। ওকে, তাহলে এটা একটা অরিজিন নিলাম। এবার দেখ, এই সোর্স চার্জের যদি কোঅর্ডিনেট বোঝাইতে চাই, সোর্স চার্জের কোঅর্ডিনেট বোঝানোর জন্য আমার কি করতে লাগবে? অরিজিন থেকে সোর্স চার্জকে কি করতে লাগবে? একটা হচ্ছে পয়েন্ট দিতে লাগবে, ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা অরিজিন থেকে সোর্স চার্জের যে ডিসটেন্সটা বোঝাবো, সোর্স চার্জের ডিসটেন্সকে সবসময় আমি কি দিয়ে লিখবো? হচ্ছে আর প্রাইম দিয়া রিপ্রেজেন্ট করবো। এটা জিনিস মাথায় রাখবে। আর এই যে সোর্স চার্জ, এটাকে আমরা কি নাম দেবো? হচ্ছে কিউ প্রাইম, অর্থাৎ সোর্সকে আমি প্রাইম দিয়া রিপ্রেজেন্ট করতেছি। এবার দেখ, অরিজিন থেকে টেস্ট চার্জ কোথায় আছে? টেস্ট চার্জের জন্য লোকেশন লাগবে। এবার টেস্ট চার্জের জন্য কি করব? আমি একটা নাম দেব, এটার নাম কি হবে? হচ্ছে আর হবে না, মনে রাখিস। তাহলে এটার ডিরেকশন এইদিকে। তাহলে আমি সোর্স চার্জের জন্য প্রাইম ইউজ করব, টেস্ট চার্জের জন্য আর ইউজ করব। এবার কথা হচ্ছে আমাদের তো লাগে এইখান থেকে এইটার হচ্ছে দূরত্ব। এবার এই যে সোর্স চার্জ থেকে টেস্ট চার্জের যে ডিসটেন্স, সোর্স থেকে টেস্ট চার্জের যে ডিরেকশন আর ডিসটেন্স, এটাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করব? কার্লি আর দ্বারা রিপ্রেজেন্ট করব। এবার শোন, তোরা না অনেকেই তো কোথাও এমন করে লিখিস, সাপোজ লিখলি সরকার এস এ আর কে এ আর, এমন লিখলি, তাহলে এমন আরো ইউজ করিস, এমন আরো ইউজ করিস। কিন্তু এইখানে আমি যখন করাবো, মনে রাখিস, আমি যখন নর্মাল আর ইউজ করবো, ভালো করে শোন, এই ধরনের আর ইউজ করবো আমি, তখন ওটা হচ্ছে সোর্স অরিজিন থেকে, এটা হচ্ছে অরিজিন। ওকে, অরিজিন থেকে চার্জ অব্দি আমি ডিস্টেন্সকে বোঝাবো। আর যেখানে আমি কি করব? জিরো থেকে অরিজিন থেকে সোর্স চার্জের ডিস্টেন্স, ওটাকে আমি প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করবো। আর হচ্ছে সোর্স চার্জ থেকে টেট চার্জের ডিস্টেন্সকে আমি কার্লি আর দ্বারা রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে, মনে রাখিস, আমি এগুলো লেখাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো এখানে একটা ভেক্টর ত্রিভুজের সূত্র ইউজ করে দেয়। ভেক্টর ত্রিভুজের সূত্র ইউজ করলে কিভাবে? আর প্রাইম প্লাস কার্লি আর ইকুয়াল টু কত হচ্ছে? নরমাল আর। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কার্লি আর ইকুয়াল টু আসলে হচ্ছে আর মাইনাস আর প্রাইম। ওকে, এটা তাহলে কত আসলে হচ্ছে? আর মাইনাস
আর প্রাইম ভেক্টরটা ত্রিভুজ সূত্র থেকে কোনটার কথা বললি সুরাজ? এটা নর্মাল আর, নর্মাল আর, ঠিক আছে। দেখ একবার আমি বোঝাই দিছি, একবার শুনে নে কোনটা কি বলতেছে। দেখ এইখানে আর প্রাইম যেটা, আমি প্রথমে এটা বলতেছি আর প্রাইম। আর প্রাইম কি জিনিস? পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর অফ সোর্স চার্জ, সোর্স চার্জ। ওকে, এবার পজিশন ভেক্টর মানে কি? অরিজিন থেকে সোর্স চার্জের ডিসটেন্স, বা বলতে পারিস ডিসটেন্স বিটুইন অরিজিন টু সোর্স চার্জ। ওকে, এবার আর একটা জিনিস, আর আর কি জিনিস? পজিশন ভেক্টর অফ ফেজ চার্জ। ওকে, ভালো করে শোন, পরে দেখিস। এই যে স্মল আরটা যেটা লিখলাম আমি, স্মল আরটা কি? পজিশন ভেক্টর অফ টেক চার্জ। আমি যে যে আরটা ইউজ করতেছি না, তোরা একটু চোখ বন্ধ করে এটা এটা ইউজ কর। কেউ ক্যাপিটাল আর, কেউ এ ওগুলা কিছু ইউজ করিস না, হ্যাঁ? আমি যেটা করতেছি এটি লেখ, একটু করে বুঝতে পারবি যে কেন বাকিগুলোর প্রবলেম হয়। ক্যাপিটাল আর কাউকে আমি ইউজ করতে বলবোই না। ক্যাপিটাল আর যদি ইউজ করিস পরবর্তীতে এত এত ভুল হবে, তুই বুঝতেই পাবি না কোথায় কোথায় কি ভুল করবি। যখন প্রবলেম সলভ করতে যাবি তখন বুঝবি। ওকে, ক্যাপিটালের ইউজই করিস না তোরা। ওকে, কেন আমি পরে বোঝাবো, প্রবলেম সলভ করার সময় ওগুলো জিনিস ক্লিয়ার হয়। এবার দেখ আমি যেটা যেটা ইউজ করতেছি, তোরা খালি আমাকে ট্রাস্ট করে এগুলো এগুলো ইউজ কর, যাতে তোদের লাইফ সত্যি সত্যি বললাম অনেক ইজি হয়ে যাবে। তাহলে কি বললাম? আর প্রাইম কি হচ্ছে? পজিশন ভেক্টর অফ সোর্স চার্জ, বা যেটা বলতে পারিস ডিসটেন্স বিটুইন অরিজিন এন্ড সোর্স চার্জ। এবার ভালো করে শোন, যেটা নরমাল আর ইউজ করলাম না, স্মল নরমাল। পজিশন ভেক্টর অফ টেস্ট চার্জ। টেস্ট চার্জ মানে কি বলতো? টেস্ট চার্জ মানে যেখানে তুই করবি টেস্ট করবি। টেস্ট করবি মানে কি? ওইখানে তুই মেজার করতেছিস না কোনো জিনিস। ওকে, ওইখানে তুই অনুসন্ধান করতেছিস কোনো জিনিস, তার মানে ওইটা তোর ফিল্ড, এক্সামিনিং ফিল্ড। ওইটা তুই ওইখানে গিয়ে টেস্ট করতেছিস ফিল্ড, তার জন্য এটাকে কি বলি আমরা? ফিল্ড পয়েন্ট। মনে রাখিস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ফিল্ড পয়েন্ট। ওকে, টেস্ট চার্জ যেখানে থাকে, অর্থাৎ যেখানে আমরা সাপোজ কোথাও তোকে ফোর্স বের করতে দিল, বললো যে তোকে ফোর্স বের করতে লাগবে, কোথাও একটা ফোর্স বের করতে লাগবে, তার মানে ওই পয়েন্টটা হচ্ছে কি হচ্ছে তোর ফিল্ড পয়েন্ট। ওকে, সাপোজ কথার কথা বললো যে কুচবিহারে মারামারি হয়েছে, তাহলে ইভেন্টটা কোথায় হলো? কুচবিহারে হলো, তাহলে কুচবিহারে হচ্ছে কি হচ্ছে? কুচবিহারটা হচ্ছে ফিল্ড পয়েন্ট। ওকে, এটা জিনিস মাথায় রাখ। তাহলে এটাকে কি বলি? ডিস্টেন্স বিটুইন, ডিস্টেন্স বিটুইন অরিজিন টু ফিল্ড পয়েন্ট। মাথায় থাকবে এটা। তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন অরিজিন টু ফিল্ড পয়েন্ট। তার মানে শোন, যেইখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে দিবে, তার মানে হচ্ছে ওইখানে টেস্ট চার্জ রাখবো, বা ওটা হচ্ছে ফিল্ড পয়েন্টের দূরত্ব। যেখানে ফোর্স বের করতে দিবে, ওটা কি হচ্ছে? ফিল্ড পয়েন্টের দূরত্ব। যেখানে যেটা জিনিস বের করতে দিবে, যেখানে পোটেনশিয়াল বের করতে দিবে, ওটা কি হচ্ছে? ফিল্ড পয়েন্টের দূরত্ব। অর্থাৎ কোনো জিনিস বের করতে দিলেই ওটা হচ্ছে কি হবে? ওটা হচ্ছে ফিল্ড পয়েন্টের জায়গাটা। ওকে, এবার শুন, আর একটা বাকি আছে আমাদের কার্লিয়ার। কার্লিয়ার ভালো করে শুন, কার্লিয়ার ইকুয়াল টু কি জিনিস? আর মাইনাস আর প্রাইম। তার মানে কি হচ্ছে? ডিস্টেন্স বিটুইন, distance between field point to field point to source point.
বা সোর্স পয়েন্ট টু ফিল্ড পয়েন্ট, সোর্স পয়েন্ট টু ফিল্ড পয়েন্ট, এটা জিনিস মাথায় রাখবে। আর এটা কিন্তু দূরত্ব যখন এটা ক্যালকুলেট করবি একটা জিনিস মাথায় রাখবি যে প্রথমে কি হবে, এটা কোথায় পৌঁছেছে তীর চিহ্নটা দেখ এমন করে, অর্থাৎ এইটা মাইনাস এইটা, অর্থাৎ ফিল্ড পয়েন্ট মাইনাস সোর্স পয়েন্ট, মাথায় রাখবি, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে মনে রেখে যে ফিল্ড পয়েন্ট এটা বের করার নিয়ম আমি বলতেছি। তাহলে কোঅর্ডিনেট অফ ফিল্ড পয়েন্ট মাইনাস কোঅর্ডিনেট অফ সোর্স পয়েন্ট, এটা হচ্ছে বের করার নিয়ম যখন আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে? এবার তাহলে আমাদের এই যে নোটেশন আমরা ইউজ করতেছি, ওকে, এই নোটেশন দ্বারা আমরা কি করছি, কুলম্বস লর ভেক্টর ফর্ম দিই, ওকে? তাহলে ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। তো নতুন নোটেশন দিয়ে আমরা একটা দুটো জিনিস লিখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কুলম্বস ল কি বলতাম, যে এইখানে একটা Q1 চার্জ আছে, এইখানে একটা Q2 চার্জ আছে, তাদের মধ্যবর্তী ডিসটেন্স r হইলে ফোর্স ইকুয়াল টু কি হয়েছে, ফোর্স ইকুয়াল টু F ইকুয়াল টু 1/4 পাই এপসিলন 0 Q1 Q2 বাই r স্কয়ার। এখন তো ভেক্টর ফর্ম করব, তাহলে ভেক্টর ফর্ম করার জন্য কি করব, এবার দেখ এই আটটা কি ছিল, এইটা থেকে এইটার মধ্যে দূরত্ব ছিল, এবার আমাদের দেখতে লাগবে কোনটা থেকে কোনটার মধ্যে দূরত্ব কেমন করে আমরা বের করবো, এটা এবার দেখি, ঠিক আছে? চল তাহলে এবার আমরা ওপার ওয়েতে লেখার চেষ্টা, তাহলে লিখি সাপোজ ফোর্স 1 Q2 ডিউ টু Q1 is given by, ভালো করে শোন, ফোর্স অন Q2 এর উপর ফোর্স কে দিচ্ছে, ডিউ টু Q1 ফোর্স দিচ্ছে, তাহলে কত হবে, F ফোর্স 1 Q2 ডিউ টু Q1 ইকুয়াল টু কত হবে, 1/4 পাই এপসিলন 0 Q1 Q2 বাই এদের মাঝখানের ডিসটেন্স, কে আমি সবসময় কি বললাম, এটাই যদি ভালো করে পড়িস যে ফোর্স অন Q2, তার মানে কার উপর ফোর্স লাগতেছে, অন Q2 এর উপর ফোর্স লাগছে ডিউ টু Q1, অর্থাৎ ফোর্স লাগাচ্ছে কে Q1, তাহলে Q1 এখানে কি হিসেবে কাজ করতেছে, সোর্স হিসেবে কাজ করতেছে, ওকে? আর ফোর্স অন Q2 কার উপর ফোর্স লাগতেছে, Q2 এর উপর, তাহলে এটা আমাদের কি হিসেবে, টেস্ট হিসেবে কাজ করতেছে। আর সোর্স থেকে টেস্টের ডিসটেন্স কে কি দিয়ে লিখি, আমি আর দ্বারা লিখি, আর এগুলোকে কি করবো, আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম দ্বারা রিপ্রেজেন্ট করবো, ওকে? সাপোজ এখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম আমি বানাই দিই, জায়গা নেই তো, ওকে? তাহলে F21 ইকুয়াল টু আসছে 1/4 পাই এপসিলন 0 Q1 Q2 বাই হচ্ছে কার্লিয়ান স্কয়ার, ঠিক আছে না? এবার মনে রেখে ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে Q1 কার উপর ফোর্স লাগাচ্ছে, Q2 এর উপর ফোর্স লাগাচ্ছে, তাহলে কেমন বরাবর ফোর্স লাগাবে, এটা রেডিয়াল ভেক্টর বরাবর, তাহলে রেডিয়াল ভেক্টর কি হবে, যখন এই ডিরেকশন আসে, ফোর্সের ডিরেকশন মানে কি, ইউনিট ভেক্টর, তাহলে ইউনিট ভেক্টর দিয়ে দিলাম, তাহলে এটা কি আসবে, ফোর্স, এটা কি হচ্ছে ইউনিট ভেক্টর, কিন্তু ইউনিট ভেক্টর গুলো কি হবে মনে রেখে, কার্লিয়ান, ওকে? কার্লিয়ান, তাহলে এটা কেমন, এবার ভালো করে দেখ, এবার আমরা কি জানি, ইউনিট ভেক্টর ইকুয়াল টু কি, ওই ভেক্টর বাই ওই ভেক্টরের
মোট, তুই জানিস এটা, তার মানে ওইটা কি হচ্ছে ওই ভেক্টর বাই হচ্ছে ওই ভেক্টরের মান। তাহলে এটাও আমাদের সাথে f21 ইকুয়াল টু কত হবে 1/4πε0 q1 q2 বাই r স্কয়ার। আর ইউনিট ভেক্টর মানে এটা ওই ভেক্টর বাই ওই ভেক্টরের ম্যাগনিটিউড। সো আসলো f21 ইকুয়াল টু 1/4πε0 q1 q2 বাই হচ্ছে r কিউব r ভেক্টর। f21 ইকুয়াল টু আসবে 1/4πε0, যদি ভ্যালু পুট করে দিস তাহলে কি হয়েছে q1 q2 কার্ডিয়ার। কার্ডিয়ার মানে কি এই দেখ, কার্ডিয়ার কার্ডিয়ার কোন ডিসটেন্স, সোর্স থেকে টেস্টের ডিসটেন্স। তাহলে এটাকে কি দিয়ে আমরা লিখি, নরমাল দিয়া, আর এটাকে কি দিয়ে লিখি আমরা রিপ্রেজেন্ট করি, প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এটা মাইনাস এটা, তাহলে কত হবে আর মাইনাস আর প্রাইম মড তার কিউব, আর এদিকে হতো আর মাইনাস আর প্রাইম। তাহলে এটা কি আসলো কুলম্বস ল ভেক্টর ফর্ম। আর্লি আর ইকুয়াল টু কি জিনিস মনে রাখিস যে আর মাইনাস। তাহলে বুঝছিস এখন আমরা কেমন করে লিখবো। এবার এটা লিখে নি, লেখা হইলে বলিস। ওকে, তাহলে বুঝছিস না কেমন করে আমরা হচ্ছে নোটেশন গুলো ইউজ করব। তোরা খালি একটা জিনিস ভালো করে মনে রাখিস যে কি হবে, সোর্স ফিল্ড মাইনাস সোর্স, ফিল্ড মাইনাস সোর্স, ফিল্ড মাইনাস সোর্স, এটা যদি করিস তাই। তাহলে এটাই গেল আমাদের হচ্ছে কুলম্বস ল ভেক্টর ফর্ম। ওকে, এবার আর একটা জিনিস, তাহলে নিউ নোটেশনে আমরা ইলেকট্রিক ফিল্ড কেও লিখে রাখি। তাহলে এইখানে যদি আমাদের কিউ চার্জ হয়, কিউ চার্জ আছে, কিউ চার্জের জন্য পি পয়েন্টে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড বের করব, ঠিক আছে। এটা তাহলে কি হবে আমাদের ফিল্ড পয়েন্ট হবে, মনে রাখিস। আর এটা কি হবে আমাদের সোর্স পয়েন্ট, এটার জন্য তৈরি হচ্ছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড electric field at P due to charge Q is given by E equal to Q by 4πε0 r square। আর কার্লিয়া, আর এটার ডিরেকশনও কি হবে এই বরাবর হইবে, তাহলে কার্লিয়া। তো এটা যদি আমরা লিখি E ইকুয়াল টু কত হবে, E at P, এখানে P দিয়ে দিলাম E at P, তাহলে Q by 4πε0
আর স্কয়ার কার্লিয়ার মানে ওই ভেক্টর বাই ওই ভেক্টরের ম্যাগনিটিউড। সো E at P ইকুয়াল টু কত আসবে Q বাই 4 পাই এপসিলন 0 আর কিউব। তাহলে ভাইয়া কার্লিয়ার is the distance between source point to field point। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রিক কাজটা। এবার কয়টা প্রবলেম সলভ করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। Suppose question, calculate the force between Q1 equal to 6 coulomb and Q2 equal to minus 10 coulomb located at minus 1, 1, 0 and 2, minus 2, 3, okay, respectively। এক নাম্বার বলছি ফোর্স 1 Q1 ডিউ টু Q2। 2 নাম্বার বলছে ফোর্স 1 Q2 ডিউ টু Q1। ওকে, এই প্রবলেমটা সলভ করলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে দেখ যে স্টেটমেন্ট গুলো বললাম আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দুইটা চার্জ বলছে Q1 আর Q2, দুইটা চার্জ বলছে। তাহলে এখানে একটা চার্জ আছে Q1 ইকুয়াল টু দেওয়া আছে 6 কুলম্ব, আর একটা চার্জ কি দেওয়া আছে Q2 দেওয়া আছে, Q2 ইকুয়াল টু দেওয়া আছে মাইনাস 10 কুলম্ব দেওয়া আছে। এবার বলছে এটার লোকেশন কত দেওয়া আছে, এটার লোকেশন দেওয়া আছে যে -1, 1, 0 আর এটার লোকেশন কত দেওয়া আছে 2, -2, 3। এবার এই যে পয়েন্ট দুটো দেওয়া আছে, এই যে পয়েন্ট চার্জ দুটো দেওয়া আছে, এই দুটোর মধ্যে ফোর্স বের করতে বলছে। এক নাম্বার কোশ্চেন কি বলছে, এক নাম্বার কোশ্চেন হচ্ছে ফোর্স 1 Q1 ডিউ টু Q2। তাহলে এইটার জন্য কোশ্চেন করিস ফোর্স 1 Q1 এর উপর ফোর্স ডিউ টু Q2 কার জন্য, Q2 এর জন্য। তাহলে Q2 এখানে কি হিসেবে কাজ করতেছে, এক নাম্বার কোশ্চেনে ফোর্স হিসেবে কাজ করতেছে, আর ফোর্স 1 Q1 এখানে কি হিসেবে কাজ করতেছে, টেস্ট হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা ডিরেকশন সবসময় কেমন করে নেব, আমি বোঝাইলাম যে সোর্স থেকে ফিল্ড পয়েন্টের ডিসটেন্স, সোর্স থেকে ফিল্ড পয়েন্টের ডিসটেন্স। তাহলে এটা কি নেব আমরা ডিরেকশন সবসময় সোর্স থেকে ফিল্ড পয়েন্টের ডিসটেন্স নেব। তাহলে কার্লিয়ার ইকুয়াল টু কি হবে, সোর্স আমি একটু আগে বোঝাইলাম যে কি হবে টেস্ট মাইনাস কি হবে ফিল্ড পয়েন্ট মাইনাস সোর্স, একটু আগে ছিল না, মানে কি যে জিনিস লিখলাম কার্লিয়ার ইকুয়াল টু হচ্ছে আর মাইনাস আর প্রাইম, আর প্রাইম হচ্ছে সোর্সের জিনিস। ওকে, তাহলে কার্লিয়ার ইকুয়াল টু ভালো করে দেখ, কার্লিয়ার টেস্ট আগে প্রথমে থাকবে, তাহলে -1, -2 আই ক্যাপ, তারপর কত হচ্ছে +1 মাইনাসে +2 জে ক্যাপ,
তারপর কত 0 মাইনাস 3 কে কিউব। মনে রাখিস টেস্ট মাইনাস সোর্স হবে আর মাইনাস আর প্রাইম, তাহলে এইটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস। ওকে, সো আর্লিয়ার ইকুয়াল টু আসতেছে আমাদের হচ্ছে মাইনাস 3 আই ক্যাপ, তারপর প্লাস 3 জে ক্যাপ, তারপর মাইনাস 3 কে ক্যাপ। ওকে, তাহলে ফোর্স 1 Q2, force on Q1 due to Q2 is F, force on Q1 due to Q2, okay, is 1 by 4 pi epsilon 0 Q1 এর মান কত দেওয়া আছে একবার লিখে নিন। Q1 Q2 বাই হচ্ছে আর্লিয়ার Q আর হচ্ছে আর্লিয়ার, তাহলে ফোর্স 1 টু 1 বাই 4 পাই এপসিলন 0, এটার ভ্যালু আছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। ওকে, ওগুলো তো থাকবে, ওগুলো জানিস সবাই। Q1 এর মান কত দেওয়া আছে 6 কুলম্ব, আর Q2 এর মান কত দেওয়া আছে -10 কুলম্ব বাই হচ্ছে আর কিউব মানে এটার কিউব বের, তাহলে এটার মড বের করে নেই আমরা। মড বের করলে কত আসবে √3 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস -3 স্কয়ার। সো এটা what was 9 plus 9 plus 9 27, তারপর হচ্ছে না না 3, তাহলে কত আসবে 3 3 লং 27, 3 root। তাহলে এটা আসবে এমন করে যে আর কিউবের মান কত আসলো 27 লিখতেছি, তাহলে √27 আর কিউব আর আর ভেক্টর ইকুয়াল টু আসলো এটা -3 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ -3 k ক্যাপ। ওকে, এইখানে একটা জিনিস মাথায় রাখবি, এই যখন আমি ফর্মুলাটা ইউজ করব, যখন এটা ইউজ করব, আমরা কিন্তু এদের ডিরেকশন বা মানে সমস্ত কিছু ডিরেকশন সমস্ত কিছু ঠিক রাখার জন্য কি করব, এই চার্জ গুলার উইথ সাইন ইউজ করব। এমন করিস না এখানে হচ্ছে -10 কুলম্ব তো আছে, এখানে হচ্ছে তুই প্লাস বসায় দিবি, উইথ সাইন ইউজ করব, ঠিক আছে? তাহলে এটা যদি করিস এটা কত আসে 1/4 এপসিলন, ক্যালকুলেশন করবি যেটা আসবে ওইটাই হবে, ঠিক আছে? সিম্পলিফাই করে নিবি তোরা, তাহলে কত আসলো -60 বাই, এটা থেকে যদি করিস, আমি আর এত কিছু করতেছি না। ওকে, 27 3/2 আর এমন এই লিখে দিলাম। ওকে, তোরা পরে সিম্পলিফাই করে নিবি, পরীক্ষায় যেটা আসবে ওটা হচ্ছে। দুই নাম্বার কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেনে কি বলছে ফোর্স 1 Q2, এবার Q2 এর উপর ফোর্স করছে ডিউ টু Q1। এবার কিন্তু উল্টে গেছে, এটা হচ্ছে Q1 ইকুয়াল টু কত ছিল 6 কুলম্ব ছিল, পজিশন ভেক্টর -1, 0। এবার হচ্ছে Q2 ইকুয়াল টু -10 কুলম্ব, পজিশন ভেক্টর দেওয়া আছে 2, -2, 3। এবার বলছে ফোর্স অন Q2, তারপরে এটা এবার কি হিসেবে কাজ করতেছে টেস্ট হিসেবে বা ফিল্ড পয়েন্ট হিসেবে, ডিউ টু Q1 এটা এবার কি হিসেবে কাজ করতেছে সোর্স হিসেবে কাজ করতেছে, সোর্স মাইনাস ফিল্ড এটা হবে। তাহলে কার্ডিয়াল ইকুয়াল টু কত হবে এটা মাইনাস এটা, তাহলে 2 মাইনাস প্লাস 3 i ক্যাপ, তারপর কত হবে প্লাস -2 -1 j ক্যাপ, তারপর প্লাস 3 -0 k ক্যাপ। সো এটা আসলে হচ্ছে i ক্যাপ -3 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ। সো এটার মোট কত আসবে
হবে এটা মাইনাস এটা, কারণটা হচ্ছে আর মাইনাস আর প্রাইম। ওকে, তাহলে আর হচ্ছে আমাদের টেস্ট 2 মাইনাস মাইনাস প্লাস, এটা প্লাস 2 মাইনাস মাইনাস প্লাস। ঠিক আছে, তাহলে কত আসে 3 স্কয়ার 9 মাইনাস 3 স্কয়ার 9, 3 স্কয়ার 9 27। So force on Q2 due to Q1 is, force on Q2 due to Q1 is, তাহলে এটা কত আসলো 6 কুলম্ব 1/4 পাই এপসিলন 0, 6 কুলম্ব মাইনাস 10 কুলম্ব বাই r কিউব, r কিউব মানে হচ্ছে √27 তার কিউব ইনটু r ভেক্টর, r ভেক্টর এটা 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 3। তাহলে আমি আগে ক্যালকুলেশন করলাম না 1/4 পাই এপসিলন 0 60/27 a/2, এটার মাইনাসটা এখানে দিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে মাইনাস 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 3। হ্যাঁ, থ্যাংক ইউ সুরাজ, একদম ঠিক বলছিস। এবার দেখ একটা জিনিস দেখ, আমি কেন সাজায় দেখলাম, এটাই আসার কথা ছিল না, এটার ক্ষেত্রে দেখ কি আসলো ফোর্স 1 Q1 ডিউ টু Q2 ইকুয়াল টু কত আসলো 1/4 পাই এপসিলন, যেটার মান জানি আমরা 9 যেটাই আসো, এখানে আসলো মাইনাস 60/88 এটা। এবার এটা সেম জিনিস আসছে, সমস্ত কিছু সেম আসছে, শুধু 60 সামনে কি নাই হচ্ছে মাইনাস, তাই তো আসার কথা না। আমরা কি জানি নিউটনের থার্ড ল অনুযায়ী কি এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিঅ্যাকশন, তার মানে এর উপর যেটা ফোর্স লাগবে এটার উপর কি সেম অ্যামাউন্ট অফ ফোর্স লাগবে কিন্তু অপোজিট ডিরেকশনে। দেখ এবার কি হচ্ছে, একটার সামনে মাইনাস আছে আর একটার সামনে প্লাস আছে, তার মানে দুইটার অ্যামাউন্ট কি সেম আছে কিন্তু অপোজিট ডিরেকশনে ফোর্স লাগতেছে। তাহলে ইজিলি বের করলাম আমাদের যে ফর্মুলাটা ইউজ করতেছি ওটাও প্রুভ হয়ে গেল যে এটা আমাদের ঠিকঠাক ইউজ হচ্ছে। ওকে, ক্লিয়ার হয়ে গেল। এখন তোদের মনে হবে যে এটা তো নর্মাল জিনিস কি ছিল, বাট এটা পরে বুঝবি এটা কতটা কাজে দেয়। ওকে, এই নোটেশনটা কত কাজে দেয় একটু পর পর ধীরে ধীরে বুঝবি। হ্যাঁ, তো এটা দেখে দিই, দেখা হচ্ছে, আশা করি দেখা হচ্ছে বস। ওকে, ওকে, এবার আর একটা প্রবলেম দেই আমি, একদম মজাদার একটা প্রবলেম। বলছে we take an infinite sheet at x equal to 0 plane. We take an infinite sheet at x equal to 0 plane. The sheet having surface charge density plus sigma, surface charge density sigma equal to 2 coulomb per meter square.
there are also two charges, Q1 equal to 2 coulomb and Q2 equal to minus 3 coulomb at 1, 0, 0 and minus 1, 0, 0. Okay. Then find the force on Q2 due to Q1. Okay, সুন্দর একটা কোশ্চেন। দেখ কি বলছে, we take an infinite sheet at x equal to 0 plane. Okay, x equal to 0 plane এ একটা ইনফিনিট শীট নিলি। ওকে, তার মানে ধরে নে আমার একটা শীট আছে, ইনফিনিট বোঝানোর জন্য আমি এমন করে দিলাম, এটা x equal to 0 প্লেন। জানা যে এইটা শীটের মধ্যে কি আছে, অনেকগুলো চার্জ দেওয়া আছে। যার চার্জ ডেনসিটি সিগমা ইকুয়াল টু দেওয়া আছে 2 কুলম্ব পার মিটার স্কয়ার। এবার বলছে এটা এই দিকে একটা চার্জ আছে, there are also two charges, q1 equal to দেওয়া আছে 2 কুলম্ব, এইদিকে q1 equal to দেওয়া আছে 2 কুলম্ব রেসপেক্টিভলি। হ্যাঁ, তাহলে 2 কুলম্ব এটা কত দেওয়া আছে 1, 0, 1 এ, আর তার শীট এটা হচ্ছে x equal to 0 প্লেনে, আর এইদিকে একটা q2 চার্জ দেওয়া আছে, q2 চার্জ দেওয়া আছে যেটার মান হচ্ছে -3 কুলম্ব, এটার পজিশন ভেক্টর দেওয়া আছে -1, 0, 0। ওকে, তাহলে বলছে then then find the force on q2 due to q1, এটা বের করতে হবে। তো এটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ভাবে বোঝানোর চেষ্টা করি তোকে, x equal to 0 প্লেন। ওকে, x equal to 0 প্লেন। তো একটা প্লেন আছে, আমরা ভাবতে পারি যে এটা x, এটা y, তবে আরো একটু বেটার না ইয়ে দেই ছবিটা, x y, বাইরের দিকে z আছে, এটা হচ্ছে z, x অ্যাক্সিস y অ্যাক্সিস z অ্যাক্সিস। তাহলে x equal to 0 প্লেন কোনটা, এটা প্লেন, এই পাশে যে প্লেনটা থাকবে ওটা হচ্ছে x equal to 0 প্লেন, এটা হচ্ছে x equal to 0 প্লেন। ওকে, হ্যাঁ এটা ভালো করে বুঝ, আমি কোশ্চেনটা বোঝাচ্ছি। তো এইখানে একটা চার্জ আছে, এটা x equal to 0 এই জায়গাটা হবে। ওকে, আর এখানে একটা চার্জ আছে 2 কুলম্ব, একটা চার্জ আছে যেটা হচ্ছে পজিশন 1, 0, 0, আর এইদিকে একটা চার্জ আছে -3 কুলম্ব, যেটা হচ্ছে কত হচ্ছে -1, 0, আর এইখানে হচ্ছে একটা শীট দেওয়া আছে x equal to 0 প্লেন, এইখানে একটা শীট আছে। পুরো কোশ্চেনটা বুঝছিস? তাহলে এমন একটা শীট আছে ইনফিনিট শীট, যেটার উপরে নিচে একদম ইনফিনিট আছে, এটার মধ্যে যে সারফেস চার্জ ডেনসিটি দেওয়া আছে সেটার মান দেওয়া আছে 2 কুলম্ব পার মিটার স্কয়ার। এবার হচ্ছে এই শীটের এই দিকে একটা চার্জ আছে 2 কুলম্ব, আর ওই শীটের ঠিক অপোজিট ডিরেকশনে এই দিকে একটা চার্জ আছে যেটার মধ্যে কত আছে -3 কুলম্ব। তাহলে বলছে যে কি বলছে, দে ফাইন্ড দ্য ফোর্স অন q2, এই যে এটার উপর ফোর্স বের করতে বলছে ডিউ টু q। তাহলে কেমনটা করবি বল? কেমনটা করবি বল, আবার একটু কোশ্চেনটা আশা করি বুঝছিস।
বল, কিছু বুদ্ধি আসতেছে? শোন, এখানে মজাদার কোশ্চেন, তোদের কি প্রবলেম হচ্ছে কি বলতো? আর একদম সুরাজ, ভেরি গুড। এইখানে একটা জিনিস ভালো করে শোন, তোদের মাথার অনেকের মাথায় একটাই কোশ্চেন আছে, শীতের জন্য কি করব আমি। তোদের কি আসতেছে, কেমন করে বের করতেছিস অনেকে, যে এই শীতের জন্য এখানে একবার বের করতেছিস, এটার জন্য এখানে একবার বের করতেছিস। অনেকে তাই করতেছিস, শীতকে নিয়ে টেনশন করতেছিস। তো ভালো করে কোশ্চেনটা যদি পড়িস, কোশ্চেনটা কি বলছে, ফাইন্ড দ্য ফোর্স ওয়ান কিউ টু ডিউ টু কিউ ওয়ান। তার মানে কিউ ওয়ান এর জন্য, কিউ ওয়ান এর জন্য কিউ টু তে ফোর্স বের করতে বলছে। আর সুপারপজিশন প্রিন্সিপাল কি বলে, যখন দুইটা পয়েন্ট চার্জের মধ্যে ফোর্স লাগে, তখন ওইখানে যা কিছু আছে কারো উপর ডিপেন্ডই করে না, অন্য কারো কিছুর উপর ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট অফ এনি আদার চার্জেস। ওকে, সো এইটা এর উপর যখন ফোর্স ক্রিয়েট করতেছে, বাকি মাঝখানে কোনো কিছুর উপর প্রভাবই পড়ে না। এইটার জন্য ফোর্স বের করতে বলছে। অরিজিনালি ভাব, তুই যদি বলিস এইটার উপর মোট কত ফোর্স লাগতেছে আমরা জানি না, মোট ফোর্স তো এটার জন্য লাগবে, কিন্তু আমাদের বলছে, কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ফোর্স অন কিউ টু ডিউ টু কিউ ওয়ান, অর্থাৎ কিউ ওয়ান এর জন্য কিউ টু তে কতটা ফোর্স পড়বে অতটুকুই বের করতে বলছে। এমন করে বলে নাই যে কি করতেই হচ্ছে, এমন করে কোনোদিনই বলে নাই যে এটার উপর টোটাল ফোর্স বের কর। টোটাল ফোর্স বের করলে এরও জন্য আসতো, এরও জন্য আসতো, বাকি যত কিছু থাকতো সবার জন্যই আসতো। আমাদের কোশ্চেন ইজি করে দিচ্ছে, বলছে যে এটার জন্য এটার উপর বের কর। তাহলে এটার জন্য যখন এটার উপর বের করবি, এটা কি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দা এনি আদার চার্জেস, তার মানে এখানে যে অন্য যা কিছু চার্জ আছে তার উপর ডিপেন্ডই করতেছে না। তাহলে সিম্পল জিনিস এটা হবে। তাহলে এখানে যদি দেখিস, তাহলে এটা আর এটা টার্গেট হবে। এবার বলছে দেন ফাইন্ড দ্য ফোর্স অন কিউ2, কিউ2 এর উপর ফোর্স বের করতে বলছে, তাহলে এটা যে টেস্ট হিসেবে কাজ করবে। আর ডিউ টু কিউ1, তাহলে এটা হচ্ছে সোর্স হিসেবে কাজ করবে। আর আমরা ডিরেকশন কেমন নেব, সোর্স থেকে টেস্টের নেব ডিরেকশন। তাহলে কার্লি আর ইকুয়াল টু কত হবে, হচ্ছে কার্লি আর ইকুয়াল টু হচ্ছে আর মাইনাস আর প্রাইম, তারপরে হচ্ছে ফিল্ডের মান কত, -1, ফিল্ড মাইনাস সোর্স, -1 কমা -1, তারপরে হচ্ছে কত 0 - 0, 0 - 0, ঠিক আছে। এটা মাইনাস টেস্ট মাইনাস সোর্স, টেস্ট মাইনাস সোর্স, টেস্ট মাইনাস সোর্স। তাহলে কত হচ্ছে -2, তাহলে কত হবে ফোর্স অন Q1 due to force on Q2 due to Q1 is 1/4πε0 Q1 Q2 by R cube to 1/4πε0 Q1 Q2 আমি বারবার বলতেছি উইথ ডিরেকশন, উইথ সাইন, ঠিক আছে। তাহলে Q1 এর মান কত হচ্ছে 2 কুলম্ব, Q2 এর মান -3 কুলম্ব বাই R কিউব। আর কিউবের এখান থেকে আর কিউব, আর ইকুয়াল টু কত হবে, মড আর ইকুয়াল টু হচ্ছে -2 স্কয়ার, মানে হচ্ছে 2, তাহলে হচ্ছে 2, তাহলে হচ্ছে কিউব, আর হচ্ছে -2। তাহলে কত হবে 9 * 10⁻9 * 2 মাইনাস প্লাস 6 আর হচ্ছে 12/8 তো কাটাকাটি করলে হচ্ছে 4 3 এমনই আসবে 3,27,27 * 10⁻19/4। তাহলে এটা আসলে হচ্ছে ফোর্স। তাহলে Q1 চার্জের জন্য Q2 এর উপর ফোর্স কত লাগলো, এত নিউটন।
বুঝছিস? মজাদার কোশ্চেন। অনেকে না এই শীটটা নিয়ে ভাবিস, কিন্তু সুপার পজিশন প্রিন্সিপাল এইখানেই সুবিধা পায়। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু সুপার পজিশন প্রিন্সিপাল, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কত ভাবে যে তোকে সাহায্য করবে এই অ্যাকর্ডিং টু সুপার পজিশন প্রিন্সিপাল। তাহলে যদি উল্টাটা আসতো, যে এমন যদি চাইতো যে ফাইন্ড দ্য ফোর্স 1Q1 ডিউ টু Q2, তখন এখানে কি আসতো? একটা মাইনাস আসতো। ও হ্যাঁ, নিচে 2 হবে। তাহলে কত হবে? 13.5 ইন্টু 10⁻⁹। ঠিক আছে এটা? হ্যাঁ, ফোর্স তো এক্স অ্যাক্সিসের দিকেই লাগবে, স্বাভাবিক জিনিস। কারণটা কি আছে, ওই অ্যাক্সিস বরাবরই ফোর্স দুটো আছে, আর ফোর্স সবসময় রেডি সোজাসুজি লাগে। ওকে, চল তাহলে এটা হয়েছে। ওকে, এখন এই ধরনের আমরা ফোর্স বের করা অনেক ধরনের প্রবলেম সলভ করবো ধীরে ধীরে। তার আগে আর কয়টা জিনিস আমরা দেখে নিই। দেখ, আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস শিখি, যে প্রথম দিন থেকেই আমি বলতেছি যে আমরা সাধারণত কুলম্ব ফোর্সের ক্ষেত্রে দুইটা পয়েন্ট চার্জের জন্য কথা বলি। এবার বাস্তবে তো কালেকশন অফ পয়েন্ট চার্জ থাকে না, দুইটা পয়েন্ট চার্জও থাকতে পারে, এমন না যে থাকতে পারে না, থাকতে পারে, কিন্তু রেয়ার আর কেসের ক্ষেত্রে দুইটা পয়েন্ট চার্জের জন্য বের করি। আমরা এইখানে যখন ইলেকট্রোস্ট্যাটিক পড়তেছি, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়তেছি, একটা ওয়্যারের মধ্যে কারেন্ট আছে, ওয়্যারের মধ্যে তো একটা কারেন্ট, একটা চার্জ থাকতে পারে না, অসংখ্য চার্জ আছে। তাহলে আমাদের পুরো ওয়্যারটাকে আমাদের নিয়ে পড়াশোনা করতে লাগবে। তাহলে ওই ওয়্যারের মধ্যে অসংখ্য চার্জ আছে, তো এই যে অসংখ্য চার্জ আছে সেটার ডিস্ট্রিবিউশন কেমন কেমন হতে পারে, এই ডিস্ট্রিবিউশন গুলো আমরা এবার পড়াশোনা করি। এমনও থাকতে পারে, ডিসক্রিট থাকতে পারে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। তাহলে ওটাকে কি বললাম? ডিস্ট্রিক্ট, মানে হচ্ছে আলাদা আলাদা চার্জ। ওকে, ডিস্ট্রিক্ট চার্জেস, ডিস্ট্রিক্ট চার্জেস। এবার হচ্ছে ডিসক্রিট, সরি ডিস্ট্রিক্ট বলতেছি, ডিসক্রিট চার্জেস, ডিসক্রিট ভাবে আসে। এবার আর কি হইতে পারে, যে একটা লাইন আছে সাপোজ, ওকে, একটা সূত্র আছে,
সুতার মধ্যে কিছু পরিমাণ চার্জ থাকতে পারে, তাহলে ওটাকে কি বলবো, লাইন বরাবর আছে। এমনও হইতে পারে তোর কাছে একটা প্লেন আছে, প্লেন বলতে ধরেন এমন একটা সারফেস আছে, সারফেসের মধ্যে কিছু পরিমাণ চার্জ থাকতে পারে, ওটা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন বলবো। তাহলে একটা সুতা থাকে, সুতার মধ্যে বা একটা ওয়্যারের পাতলা ওয়্যারের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশন আছে, লাইন চার্জ ডিস্ট্রিবিউশন বলবো। তারপরে যদি একটা সারফেসের মধ্যে থাকে তাহলে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন বলবো। আর সাপোজ ধরেন এমন একটা ভলিউম আছে, এমন একটা বড় জিনিস আছে, এটার মধ্যে চার্জ ঠাড়াই দিচ্ছিস, তাহলে ওটাকে কি বলবো, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন করবো। তো এইখানে চার্জ ডিস্ট্রিবিউশন গুলাকে নিয়ে একটু কি করি, ডিটেলসে পড়াশোনা করি। ওকে, তারপরে ধীরে ধীরে আরো অনেক কিছু দেখবো। তো চার্জ ডিস্ট্রিবিউশন পড়ি। তো তাহলে চার্জ, চার্জকে আমরা পড়বো ডিসক্রিট চার্জ, ওকে, ডিসক্রিট, ওকে। ডিসক্রিট চার্জ আর হচ্ছে অনেকগুলো একসাথে আছে, এটাকে বলবো কন্টিনিউয়াস চার্জ। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। এই ডিসক্রিট চার্জের মধ্যে একটা মাত্র চার্জ থাকতে পারে, তাহলে ওটাকে বললো পয়েন্ট চার্জ। আর এইখানে কি থাকতে পারে, সিস্টেম অফ পয়েন্ট চার্জেস থাকতে পারে, তাহলে সিস্টেম অফ পয়েন্ট চার্জেস থাকতে পারে, অনেকগুলো পয়েন্ট চার্জেস থাকতে পারে। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের মধ্যে কি বললাম, একটা লাইন বরাবর থাকতে পারে অর্থাৎ সুতের উপরে, ওকে, ওটাকে কি বলবো, লিনিয়ার বা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। আর কি থাকতে পারে, সারফেস বরাবর থাকতে পারে, তাহলে কি বলবো, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। বা একটা ভলিউমের মধ্যে থাকতে পারে, তাকে কি বলবো আমরা, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, ওকে। এবার এক এক করে প্রতিটা জিনিস দেখি। সো আমাদের কি প্রথমে শুরু করি, ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন। পয়েন্ট চার্জ, ধরে এইখানে একটা পয়েন্ট চার্জ কিউ আছে, যেটা আমাদের হচ্ছে সোর্স হিসেবে কাজ করবে। এর জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করব, এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করব। পয়েন্ট বলতে ডিসক্রিটেই ধরলাম যে একটাই আছে নিঃসঙ্গ, ওর আশেপাশে কেউ নেই, আলাদা একটা চার্জ। ডিসক্রিট মানে আলাদা আলাদা, ঠিক আছে, এবার আলাদাই আছে, ওই একটাই আছে, ওই জন্য আলাদা বলতেছি, ডিসক্রিট বলতেছি, ওকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড at P due to charge Q is given by E equal to কত হবে, Q by 4 pi epsilon 0 R cube R cube, ঠিক আছে, এটাই। এবার 2 নাম্বার,
পয়েন্ট চার্জেস। তাহলে কি আছে, সাপোজ ধরি না এখানে প্রচুর পরিমাণ Q1 Q2 Q3 Q4 Q5 Q6 এমন করে অনেকগুলো কি আছে চার্জ আছে, ঠিক আছে, একসাথে Qn এমন করে n সংখ্যক চার্জ আছে, থাকতেই পারে। এই চার্জ গুলোর জন্য এইখানে কোনো একটা পয়েন্ট পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে হচ্ছে। তাহলে কি হবে, ভালো করে শোনো, এটা অরিজিন নিলাম, তাহলে অনেকগুলো পয়েন্টের জন্য এইখানে কি বের করতে হচ্ছে আমাদের। তাহলে এটার জন্য কি করবো, এটার থেকে এইখানে আসবে R1, কার্লি R1 পাবি, তারপরে Q2 এর জন্য আসবে, এখানে দেখ ভালো করে, Q2 এর জন্য আসবে, এমন অনেক লাইন আসবে, লাইন টানতেছি না, Q2 এর জন্য আসবে, Q3 এর জন্য আসবে, Q4 এর জন্য আসবে, Q5 এর জন্য যাবে, Q6 Qn এমন করে অনেক হচ্ছে যাইতে থাকবে, সবগুলো কার্ডিয়া 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 যেতে থাকবে। এগুলো আর্ট করতেছি না, খুব বাজে হয়ে যায়, ঠিক আছে। এবার আর এইখান থেকে এদেরও যেগুলা আমরা ডিস্টেন্স দেবো, এগুলাকে কি দিব, আমরা প্রাইম দিয়ে দেব, প্রাইম দিয়ে দেব। আর এইখান থেকে ফিল্ড পয়েন্টের যে ডিস্টেন্স, ফিল্ড পয়েন্টের ডিস্টেন্স কে কি দিয়ে দেই আমরা, নরমাল আর দিয়ে দিই। এবার তো এতগুলো আসবে, এতগুলোর জন্য তো ওকে, এতগুলোর জন্য তো লেখা প্রবলেম হয়ে যাবে। ওর জন্য কি করি, আমি যে কোনো একটা নেই, তারপরে সামেশন করে দিই। ওকে, তাহলে এটার জন্য এমন করে ভাবতে পারিস যে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড at point P due to source charges Q1 Q2 Q3 Qn is given by, কতগুলো আছে জানি না, অসংখ্য থাকতে পারে, ঠিক আছে, আরো থাকতে পারে, আমার আরো থাকতে জানি না, and so on। তাহলে কি আছে, E and P equal to কত হবে, 1/4 পাই এপসিলন 0 ওয়ান চার্জের জন্য। সোর্স চার্জকে তোরা যদি প্রাইম দিতে চাস প্রাইম দিয়েও লিখতে পারিস, আর না দিতে চাইলে নাই। ওকে, কোশ্চেনে যেমন করে দেওয়া থাকবে এমন করে করবো আমরা। তো এখানে আমরা প্রাইম দিয়েই করতেছি, সাপোজ ইচ্ছা করলে যদি প্রাইম দিতে ইচ্ছা করে, তাহলে হচ্ছে তোদের কংক্রিট নোটেশন গুলো কমপ্লিট হবে, প্রাইম দিয়ে করি, তাহলে এটা হচ্ছে প্রাইম, এটা হচ্ছে R1 প্রাইম হবে, কয়টা হচ্ছে কত হবে, R2 প্রাইম হবে, আমরা চলতেই থাকবে, ঠিক আছে, প্রাইম প্রাইম। এটার থেকে এটার দূরত্ব কত, তাহলে R2 প্রাইম, তারপরটা কত হবে, 1/4 পাই এপসিলন 0 Q3 প্রাইম ইকুয়াল টু R3 প্রাইম তার কিউ R3 প্রাইম, এমন করে হচ্ছে চলতে থাকবে অসম্ভব। তো এটাকে যদি আমরা শর্টকাট করি E আর P, তাহলে দেখ ভালো করে কি হবে, 1/4 পাই এপসিলন 0 কমন যায়। ওকে, কমন গেলে আসলে হচ্ছে Q1 প্রাইম বাই
এমন করে চলতেই থাকবে। তো এটাকে শর্টকাট লেখার মধ্যে কি সামেশন নিয়ে নেই একবারে 1/4/ε0 সামেশন i ইকুয়াল টু 1 থেকে যতগুলো হয় n qi প্রাইম কার্লি ri বাই হচ্ছে r, ঠিক আছে। বা এটাকে এমন করে লিখতে পারিস ep ইকুয়াল টু 1/4/ε0 i ইকুয়াল টু 1 থেকে n qi প্রাইম, এটাকে লিখতে পারিস r মাইনাস r প্রাইম ri প্রাইম বাই হচ্ছে r মাইনাস ri প্রাইম। তো যেটা ইচ্ছা তুই একটা ভাবতে পারিস, ঠিক আছে। এখানে n সংখ্যক নিছি, n সংখ্যক যত সংখ্যক নিবি অত সংখ্যক। তাহলে ডিসক্রিট চার্জের জন্য এটা আসলো। বুঝছে লেখা? ওকে, তো আমাদের এটার জন্য হয়ে গেল। এটার জন্য ই ইকুয়াল টু কি হলো আমাদের 1/4πε0 কিউ কিউ বাই হচ্ছে আর কিউ আর ভেক্টর। আর এটার জন্য আমরা ই ইকুয়াল টু 1/4πε0 সামেশন i ইকুয়াল টু 1 থেকে n qi। এটা তো প্রাইম দিতে পারিস, ঠিক আছে, যদি সোর্সকে প্রাইম দিস, এমন নাই যে প্রাইম দিতেই লাগবে। আমি প্রাইম দিছি, ইন জেনারেল প্রাইম দিয়ে লিখি, ওকে। তবে কোশ্চেনের মধ্যে তো প্রাইম নাও দিতে পারে না, সোর্স বললেই বুঝে নিতে লাগবে ওটা কি হচ্ছে প্রাইমের অংশ, প্রাইমের পার্ট নিয়ে আমরা পড়াশোনা করতেছি, ঠিক আছে। ওকে, এটা পড়াশোনা। এবার তাহলে আমরা আসি কন্টিনিউয়াস চার্জ। কন্টিনিউয়াস এর মধ্যে কি বলি, লাইন চার্জ দেই, তাহলে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, কন্টিনিউয়াস চার্জের মধ্যে এক নাম্বার কি বলবো আমরা, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন কি জিনিস বোঝার চেষ্টা। সাপোজ ধরে এটা একটা সুতা আছে, ঠিক আছে। এই সুতার মধ্যে একটা পাতলা সুতা ভাব, ঠিক আছে, দেখতে দেখতে একটু মোটা ভাবতেছিস, বাট
মনে মনে আমাদের উদাহরণের জন্য ধরা হচ্ছে একদম পাতলা সুতা আছে। এই সুতার উপর কি করলি, তুই কিছু পরিমাণ মানুষ থেকে বাইরে থেকে কি করে দিবি, চার্জ ফেলাই দিবি। ঠিক আছে, চল যা কয়েক কুলম চার্জ এখানে কিছু পরিমাণ চার্জ ফেলাই দিবি। তাহলে এই সুতোর মধ্যে এবার কি আছে, চার্জ পড়ে আছে। তাহলে এই সুতোটা ওকে এখানে ধরে আমরা পড়ে আছে। তো যদি সুতোটা পড়ে থাকে, ধরে আমার একটা সুতোটা পড়ে আছে, ঠিক আছে, আমার সুতোটা পড়ে আছে। তাহলে সুতোর মধ্যে প্রচুর পরিমাণ কি আছে, চার্জ আছে। আমি সুবিধার জন্য, সুবিধা বলতে এমনি ধরে ইচ্ছা গেল আমরা প্লাস চার্জ ধরে নিলাম, মাইনাস থাকলে মাইনাস থাকবে, প্লাস থাকবে প্লাস থাকবে, থাকবে আমাদের চার্জ আছে। এবার চার্জ থাকলে এবার দেখ এই যে সুতোটা এটা কি হিসেবে কাজ করতেছে বলতো, সুতোর মধ্যে চার্জ আছে মানে এটা সোর্স হিসেবে কাজ করতেছে। তাহলে এইটা কি হিসেবে কাজ করতেছে, সোর্স হিসেবে কাজ করতেছে। আর কোনো একটা পয়েন্ট, সাপোজ তোকে এইখানে কোনো একটা পয়েন্ট পি পয়েন্টে তোকে কি বের করতে হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড বের করতে হচ্ছে। তাহলে পি পয়েন্টটা কি হিসেবে কাজ করবে, ফিল্ড পয়েন্ট হিসেবে কাজ করবে তোর কাছে, পি অ্যাজ এ ফিল্ড পয়েন্ট হিসেবে কাজ করবে। এর জন্য কি করতে লাগবে, আমাদের ভালো করে শোন, যে এই যে পি পয়েন্ট ফিল্ড হিসেবে কাজ করতেছে, এর জন্য আমরা কি করি, এইখানে একটা পুরো অংশ নিয়ে তো কাজ করলাম নাই, এখানে একটা ক্ষুদ্র অংশ কি করে নেই আমরা কেটে, কিছু একটা ক্ষুদ্র অংশ কেটে দিলাম। তাহলে এখানে ধরেন ডিএল দৈর্ঘ্যের একটা ক্ষুদ্র অংশ কেটে দিলাম। তাহলে এই ডিএল দৈর্ঘ্যের জন্য প্রথমে এইটার উপর কি করি আমরা, ইলেকট্রিক ফিল্ড বের করে নিই। ওকে, তাহলে এই যে সোর্স পয়েন্টের ডিসটেন্স কে কি দিয়ে আমরা লিখি, প্রাইম দিয়ে লিখি। আর এই যে ফিল্ড পয়েন্ট আছে, ফিল্ড পয়েন্টের ডিসটেন্স কে কি দিয়ে লিখি, আমি নরমাল আর দিয়ে লিখি। আর এই যে সোর্স থেকে ফিল্ড পয়েন্টের ডিসটেন্স কে কি দিয়ে লিখি আমরা, আর লিয়ার দ্বারা লিখি। ওকে, তো এটা হচ্ছে পুরো জিনিস গেল। এবার ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু elementary, due to element, due to a small element dl, electric field due to a small element dl at point p is given by ক্ষুদ্র অংশই হবে d ইকুয়াল টু কি হবে 1/4πε0। কতটা অংশ আছে এই dl এর মধ্যে, ধরেন চার্জ কতটা আছে, dq পরিমাণ চার্জ আছে, তাহলে dq বাই কত হচ্ছে কার্লি আর কিউ, আর হচ্ছে কার্লি আর, ঠিক আছে। এই একদম ইন্টিগ্রেশন করবো, তাই ইন্টিগ্রেশন করার জন্য কি করবো, একটা ক্ষুদ্র অংশ কেটে নিলাম। ওকে, এবার দেখ তাহলে এই ক্ষুদ্র অংশের জন্য কি হলো, আমরা এখানে বের করলাম। ওকে, এবার কার্লিয়ারকে আমরা আলাদা ফর্মেও লিখতে পারি, বাট এই ফর্মে রাখলেও আমাদের কোনো ব্যাপার নেই, কার্লিয়ার মানে কি জিনিস আমরা জানি। ওকে, সো এটা ক্ষুদ্র অংশের জন্য এটি নাও। এবার ভালো করে একটা জিনিস শোন, তাহলে এইটুক জায়গার মধ্যে ভালো করে শোন, এইটুক জায়গার মধ্যে চার্জ কতটুকু আছে, এই যে ডিএল অংশটা কেটে নিলাম, এখানে চার্জ নিলাম আমরা দ্বিতীয় পরিমাণ চার্জ আছে ওইটুক জায়গার মধ্যে। এবার তোকে এমন একটা অনেক বড় সুতা দিচ্ছে, অনেক বড় একটা সুতা দিচ্ছে, অনেক বড় আমার সুতা দিচ্ছে। এবার তুই পুরা সুতা দুটা জুড়া তুই কি চার্জ এমন করে খুঁজে খুঁজে বের করবি যে এখানে কতটা আছে, এখানে কতটা আছে, এটা বের করা খুব কঠিন জিনিস। আমরা তার জন্য কি করি, অনেক বড় যখন কন্টিনিউয়াস চার্জ যখন দেওয়াই আছে, আমরা এটা এখন 3 মিটার না 4 মিটার কত মিটার জানি না, আমরা এর জন্য কি একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করি, সেটা হচ্ছে কি চার্জ ডেনসিটি। অর্থাৎ কোনো একটা একক দৈর্ঘ্যে কতটা চার্জ দেওয়া আছে, সাপোজ কথা বলতে একক দৈর্ঘ্যে এতটুকু চার্জ দেওয়া আছে, তাহলে কথার কথা 1 মিটারে এতটা দেওয়া আছে, তাহলে 1 মিটারে ধরে 3 কুলম দেওয়া আছে। এবার তোর সূত্রটা কত হচ্ছে 50 মিটার, তাহলে 50 দিয়ে গুণ করে দে, তাহলেই হবে। তাহলে চার্জ ডেনসিটির কনসেপ্ট আমরা নেই। আর এইখানে ওকে, এটাকে 1 নাম্বার,
এইখানে তাহলে একটা লাইনের মধ্যে চার্জ দেওয়া আছে, তার জন্য এখানে কি আসবে, লিনিয়ার চার্জ ডেনসিটি। লিনিয়ার চার্জ ডেনসিটি, লিনিয়ার চার্জ ডেনসিটিকে আমরা ল্যামডা দিয়ে নিই। ল্যামডা হচ্ছে চার্জ কতটা আছে আর কতটা লেন্থে আছে, একক লেন্থে। তাহলে ডিএফ ডিকিউ বাই ডিএফ, এটা হচ্ছে ল্যামডা কারণ। সো এখান থেকে কত আসলো হচ্ছে ডিকিউ ইকুয়াল টু আসলো হচ্ছে ল্যামডা। কেমন? তাহলে ফ্রম ইকুয়েশন 1 এখান থেকে কত আসলো, ডি ইকুয়াল টু আসলো হচ্ছে 1 বাই 4 পাই এপসিলন 0 ল্যামডা ডিএল বাই আর কিউ বাই জি। ঠিক আছে, ক্লিয়ার আছে এটা? আর তুই আবার বলতে পারিস, ওইটা নিয়ে বললাম যে ঝগড়া করিস না কেউ, ওইটাকে সোর্সে প্রাইম হিসেবে ইউজ করতে পারিস, বলে সোর্স কে প্রাইম দিয়ে লিখলাম, তাহলে সবগুলোতে প্রাইম দিবি। আর যদি নরমাল লিখিস নরমাল, তোর মাথার মধ্যে থাকলেই হবে, বলে এটা সোর্স, ওটা হচ্ছে ফিট। ওকে, তাহলে এটা কেন? এবার দেখ, তাহলে ইলেকট্রিক ফিল্ড at P due to whole wave, ওকে, হোল ওয়্যার কত হবে, ই ইন্টিগ্রেশন করে দেবো, লাইন ইন্টিগ্রাল করব, ঠিক আছে, ডি ইকুয়াল টু কত হবে 1 বাই 4 পাই এপসিলন 0 ল্যামডা ডিএল আর কিউব আর বাই লাইন এলিমেন্ট, লাইন বরাবর ইন্টিগ্রেশন করে। তো এটা আসবে ই ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসিলন 0 লাইন ইন্টিগ্রাল ল্যামডা ডিএল আর কিউব। ঠিক আছে, এবার একটা জিনিস শোন, অনেকে কি করবি, ল্যামডাটাকে বাইরে বের করে নিবি ইন্টিগ্রেশনের, এই ভুলটা করিস না। ল্যামডা কখনো বাইরে বের হবে, কখনো বাইরে বের হবে, কখন বের হবে কখন বের হবে না বোঝার চেষ্টা। যে একবার দেখ, এই যে ধরে এই সূত্রটা আছে, ওকে, সূত্রটার মধ্যে যদি সব জায়গাতে সম পরিমাণ চার্জ থাকে, অর্থাৎ এইখানেও যতটা চার্জ আছে, এইখানে যদি 1 সেন্টিমিটার নেই, 1 সেন্টিমিটারে ধরে 3 কুলম আছে, পরের 1 সেন্টিমিটারও 3 কুলম আছে, পরের 1 সেন্টিমিটারও 3 কুলম আছে, পরের 1 সেন্টিমিটারও 3 কুলম, পরের 1 সেন্টিমিটারও 3 কুলম, পরেরটাও 3 কুলম, এমন করে তুমি সমগ্রটাই প্রতি সেন্টিমিটারে বা প্রতি অংশে যত সমান পরিমাণ চার্জ থাকে, ওইটার সময় ল্যামডা কি হচ্ছে কনস্ট্যান্ট, তারপরে ল্যামডাকে তখন বের করে নিতে পারবে। ঠিক আছে, ওটাকে কি বলবো, ইউনিফর্ম চার্জ ডেনসিটি। তাহলে ফর ইউনিফর্ম চার্জ ডেনসিটি, ফর ইউনিফর্ম চার্জ ডেনসিটি, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে চার্জ ডেনসিটি কি আছে সমান আছে, ফর ইউনিফর্ম চার্জ ডেনসিটি ল্যামডা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, তখন কি হবে, ই ইকুয়াল টু কি হবে 1 বাই 4 পাই এপসিলন 0 ল্যামডাকে বের করে নিতে পারবে, তখন ল্যামডা বাইরে বের হবে, লাইন ইন্টিগ্রাল ডিএল বাই আর কিউ আর বি। ওকে, বাট যদি ভালো করে শোন, ল্যামডা যদি নন ইউনিফর্ম হয়, অর্থাৎ প্রথমে ধরে এইখানে চার্জ কম আছে, তারপরে 1 সেন্টিমিটার চার্জ বেশি আছে, তারপরে 1 সেন্টিমিটার আরো কম বেশি আছে, তাহলে চার্জ ডেনসিটি এই চার্জ যদি কি হয় কম বেশি হয়, অর্থাৎ পজিশনের উপর যদি ডিপেন্ড করে, তখন কি হবে না, ওটা বের হবে না ইন্টিগ্রেশন থেকে। কি বললি সিরাজ? আর প্রাইম তো ভেরিয়েবল, তো কার্লি আর তো ভেরিয়েবল হবে। হ্যাঁ, কার্লি আর অবভিয়াসলি ভেরিয়েবল হবে। ঠিক আছে, ওই জন্যই তো এটাকে আমরা ইন্টিগ্রেশনের ভিতরে রাখছি। আরটা ওটা ডিপেন্ড করবে না, এইখানেও নিতে পারি, সেইখানেও নিতে পারি, সেইখানেও নিতে পারি, পজিশনের উপর ডিপেন্ড করতেছে। ওকে, হ্যাঁ, আমি যেটা জিনিস বলতেছিলাম, মানে এমন যদি হয়, ভালো করে শোন, এইখানে চার্জ আছে, এমন এইখানে হঠাৎ করে কোথাও চার্জ কি আছে, এখানে বেশি আছে, প্রচুর পরিমাণ চার্জ আছে, তারপরে এখানে ফাঁকা ফাঁকা, এইখানে এসে আবার চার্জ কোথাও প্রচুর পরিমাণ কি আছে, এখন বেশি আছে, ঘন চার্জ হয়ে গেছে, আবার এখানে হচ্ছে কি হচ্ছে ফাঁকা ফাঁকা। তাহলে দেখ, এই ক্ষেত্রে ভালো করে শোন, যখন হচ্ছে কোথাও চার্জ বেশি, কোথাও কম, কোথাও বেশি, কোথাও কম, এমন যদি হয়, তাহলে এই চার্জ ডেনসিটিটা অর্থাৎ ল্যামডাটা কি জানতো,
পজিশনের উপর নির্ভর করছে। এখানে বেশি, এই পজিশনে বেশি, এই পজিশনে কম, এই পজিশনে বেশি, এই পজিশনে কম, এই পজিশনে বেশি, এই পজিশনে কম। তাহলে পজিশনের উপর নির্ভর করতেছে। আমরা ইন্টিগ্রেশন কিসের রেসপেক্টে করতেছি? পজিশনের রেসপেক্টেই করতেছি। তার মানে কি হবে না, তখন ল্যাম্বডা কি হবে না, বাইরে বের হবে। ঠিক আছে, তাহলে এটা লিনিয়ার চার্জ ডেনসিটি কেমন? তাহলে লিনিয়ার চার্জ, সো এটা গেল ফর নন ইউনিফর্ম, নন ইউনিফর্ম linear charge density for non-uniform linear charge density lambda function of position r, ঠিক আছে? then E equal to কি হবে, ইন্টিগ্রেশন 1/4 pi epsilon 0 lambda dl by L এর উপর দিয়ে দিই, ঠিক আছে? আর এটা পজিশন আর দিয়ে দিই। তো এটা জিনিস মাথা নিস। ওকে, তোর যদি ডাটা শেষ হয় একটু অফ হোস, পরে ওইটুক জায়গা পরে দেখে নিস, ঠিক আছে? আরে আর দুইটাই আমি করব, একটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি হলো, এবার সারফেস চার্জ ডেনসিটি, আর হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি। ওকে, তাহলে লিনিয়ার ক্ষেত্রে বুঝছিস কেমন করে কি হবে, কখন বাইরে বের হবে কখন বাইরে বের হবে না, বুঝতেই পারছিস। তাহলে কনস্ট্যান্ট হলে বাইরে বের হবে অথবা বের হবে। আর একটা জিনিস মনে রাখিস, এগুলোর ক্ষেত্রে কার্লিয়ার কিন্তু ওইটাই, কার্লিয়ার কি জিনিস, পুরোটাতে কার্লিয়ার এটাই এটাই জিনিস হবে যে আর মাইনাস আর প্রাইম হবে। ওকে, এটা হচ্ছে কার্লিয়ার। এগুলো বসে বসে আমরা অ্যান্সার করবো বা কোশ্চেন করবো। তাহলে 2 নম্বরে এবার স্টার্ট করি আমরা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। তোরা খালি দয়া করে আমি যেগুলা যেগুলা কার্ডিয়াল লিখতেছি ওইখানে নরমাল আর ইউজ করিস না। ওকে, যেখানে কার্ডিয়ার ইউজ করতেছে কার্ডিয়ারে ইউজ করিস। ওটা আমার হচ্ছে ওটা ফিল্ড মাইনাস সোর্স, ফিল্ড মাইনাস সোর্স, ফিল্ড মাইনাস সোর্স, কার্ডিয়ার, অন্য কিছু করিস না তোরা। ওকে, এবার শোন, 2 নাম্বার কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের 2 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। তাহলে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি ওকে, এবার শোন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হচ্ছে যে এইটা ধরে একটা সারফেস আছে, এর উপর কিছু পরিমাণ কি করে দিছিস, এমন একটা চার্জ ফেলায় দিছিস, ঠিক আছে? এর উপর চার্জ ফেলছিস তুই, চল চার্জ চার্জ চার্জ, তাহলে এখানে চার্জ পড়ে আছে। এবার এইটার ক্ষেত্রে তাহলে সারফেসকে রিপ্রেজেন্ট করার জন্য আমি কি বলতেছি, এটা ধরে একটা সারফেস নিলাম আমি। ওকে, এটার মধ্যে কি আছে, এমন করে চার্জ পড়ে আছে। আবার বললাম এটা ইউনিফর্ম হইতে পারে, নন ইউনিফর্ম হইতে পারে। তাহলে এখানে যখন চার্জ পড়ে থাকে,
এইটার মধ্যে কি করব, আমি একবারে করতেছি তাড়াতাড়ি, এখন আর করার কিছু নাই। হ্যাঁ, তাহলে এইটার মধ্যে একটা স্মল এলিমেন্ট কেটে নিই। ওকে, পুরো স্মল সারফেস এলিমেন্ট কেটে নিলাম। এটা সাপোজ নাম দিলাম ডিএস বা ডিএ, যে যেটা দিয়ে লিখিস। এটার মধ্যে কত পরিমাণ চার্জ আছে, ডিগ্রি পরিমাণ চার্জ আছে। ওকে, তাহলে সারফেস চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করব। সিগমা ইকুয়াল টু কত হচ্ছে, ডিকিউ বাই হচ্ছে ডিএস বা ডিএ। ঠিক আছে না, ডিএ দিয়ে আমরা লিখি, চল, বা ডিএস দিয়েও লিখতে পারিস। তাহলে এটা কি হবে, হচ্ছে ডিকিউ ইকুয়াল টু হবে সিগমা ইনটু ডিএ। তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে পি পয়েন্টে এখানে কোথাও ইলেকট্রিক ফিল্ড বের করবে। তো এটাকে কি দিয়ে দেখবো আমরা, হচ্ছে সোর্স পয়েন্ট, হচ্ছে এটা হচ্ছে সোর্স হিসেবে কাজ করবে, এটা আমাদের একদম সোর্স হিসেবে কাজ করবে, আর এটা হচ্ছে ফিল্ড হিসেবে কাজ করবে। আর এইখান থেকে এটার ডিসটেন্স, আমাদের যেটা ডিসটেন্স আছে, এটা হচ্ছে কার্লি আর্ম হিসেবে কাজ করবে। তাহলে কি হবে, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড at P due to surface element dA is d equal to হবে 1/4πε0 dq by earlier q earlier. So d equal to হবে 1/4πε0 dq হচ্ছে sigma into dA earlier. ঠিক আছে, so electric field at point P due to whole charge distribution is সারফেস ইন্টিগ্রাল হবে। ওকে, তাহলে 1/4πε0, এটা তো কমন, সিগমা ইনটু ডিএ বাই আর কিউব ইনটু আর, এটা হচ্ছে সারফেস। ওকে, সো ই ইকুয়াল টু 1/4πε0 সিগমা ডিএ। তুই সারফেসও দিতে পারিস বা ডবল ইন্টিগ্রেশনও দিতে পারিস। একটা জিনিস মনে রাখিস, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর কার্লি আর দ্বারা রিপ্রেজেন্ট করব। ডিএ কিন্তু ভেক্টর ছাড়া, ডিএ কিন্তু ভেক্টর ছাড়া, বারবার বলতেছি ডিএ কিন্তু ভেক্টর ছাড়া, কারণটা এখানে ডিকিউ বের করতেছি সিগমা ইনটু ডিএস ওকে বা ডিএ। ঠিক আছে, এটা কিন্তু ভেক্টর ছাড়া অঙ্ক করার সময়। হ্যাঁ, এটা হচ্ছে চার্জ পার ইউনিট এরিয়া। এটা সারফেস এলিমেন্ট। ওকে, আর ফর ইউনিফর্ম সারফেস চার্জ ডেনসিটি E ইকুয়াল টু কি হবে, 1/4πε0 সিগমা তখন বাইরে বের করতে পারবে। তাহলে সারফেস ইন্টিগ্রেশন ডিএ বাই আর কিউব। ওকে, আর আর মানে কি, কার্লিয়ার, এটা জানিস, কার্লিয়ারটা হচ্ছে ফিল্ড মাইনাস সোর্স। এবার নন ইউনিফর্মের জন্য এটা ভিতরে থাকে। ঠিক আছে, তারপরে 3 নম্বর এটা করব হচ্ছে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, এখানে ধরলাম একটা ভলিউম এলিমেন্ট আছে, ভলিউমের ভিতরে কি আছে, এমন প্রচুর পরিমাণ চার্জ আছে।
এর মধ্যে একটা কি করলাম আমরা, ভলিউম এলিমেন্ট কেটে নিলাম, ক্ষুদ্র একটা ভলিউম এলিমেন্ট আমরা কেটে নিলাম। এই ভলিউম এলিমেন্টের মধ্যে ভলিউম এলিমেন্টটা কত নিলাম, ডিভি, অনেকে ডি টাও দিয়ে লেখে, ডিভিউ লেখে, ডি টাও, এটার মধ্যে চার্জ প্রসেসর ডিকিউ। এর জন্য ফিল্ড পয়েন্ট পি তে কি করব আমরা, ইলেকট্রিক ফিল্ড বের করব। তো অরিজিন থেকে এটা হচ্ছে আর প্রাইম, সোর্স পয়েন্ট, ফিল্ড পয়েন্ট হচ্ছে আর, সোর্স থেকে ফিল্ড পয়েন্টের ডিসটেন্স হচ্ছে আর ডি আর। ওকে, সোর্স থেকে ফিল্ড পয়েন্ট, এটা মাথায় রাখবে, সোর্স থেকে ফিল্ড পয়েন্ট হচ্ছে আর ডি আর। ওকে, তো ভলিউম, চার্জ ডেন্সিটি, চার্জ পার ইউনিট ভলিউম আর কি, চার্জ পার ইউনিট ভলিউম। তাহলে ভলিউম চার্জ ডেন্সিটিকে রো দিয়ে লিখি, রো হচ্ছে কি হচ্ছে ডিকিউ বাই ডিভি। সো এখানে আসবে ডিকিউ ইকুয়াল টু ডিভি। ঠিক আছে, তাহলে বাকি সব একই থাকবে। সো আমি আগেরটা দিলাম সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, তাহলে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পি, বাকিটা এখানে লিখতেছি, এলিমেন্ট ডিভি, রো ইনটু ডিভি। ঠিক আছে, তাহলে এটার পর থেকে ঠিক আছে, একদম ইজি, একই জিনিস। এবার শোন, যে আমি যেটা যেটা করলাম একবার সামারি করে দিই। তাহলে লিনিয়ার চার্জ ডেনসিটি কত আসলো, ইম্পর্টেন্ট যেটা জিনিস, লিনিয়ার চার্জ ডেনসিটি, চার্জ ডেনসিটি ল্যামডা ইকুয়াল টু কি আসলো, চার্জ পার ইউনিট লেন্থ। তাহলে যদি ইউনিট দেখিস, চার্জের ইউনিট আসতেছে হচ্ছে কুলম্ব, পার ইউনিট লেন্থ হচ্ছে মিটার, এসআই আমি ধরলাম। ঠিক আছে, এসআই এর কথা। ডাইমেনশন কি হবে, ডাইমেনশন হবে চার্জ হচ্ছে আইটি, আইটি লেন্থের হচ্ছে এন। তাহলে কত, আইটি এল মাইনাস 1। ঠিক আছে, তারপরে হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি, যেটাকে আমরা কি দিয়ে লিখি, সিগমা দ্বারা। সিগমা হচ্ছে চার্জ পার ইউনিট এরিয়া। তো ইউনিট যদি দেখি, ইউনিট আসবে, চার্জ হচ্ছে কুলম্ব, পার হচ্ছে এরিয়া হচ্ছে মিটার স্কয়ার, এসআই। তো ডাইমেনশন যদি দেখি, ডাইমেনশন হচ্ছে সিগমা, উপরে হচ্ছে কিউ হচ্ছে আইটি, বাই হচ্ছে এল স্কয়ার, অর্থাৎ আই টি এল মাইনাস 2। ওকে, আর একটা হচ্ছে ভলিউম চার্জ, ভলিউম চার্জ ডেন্সিটি, রো, চার্জ পার ইউনিট ভলিউম। ওকে, তো এটা আসলে হচ্ছে
ইউনিট যদি দেখিস, রড ইউনিট হবে হচ্ছে 4 কুলম্ব পার মিটার কিউব এসআই। আর ডাইমেনশন যদি দেখিস, আইটি বাই হচ্ছে এল কিউব, অর্থাৎ আইটি এল মাইনাস, এটা ভলিউম চার্জ। এর পরের দিন আমরা কি করব, এই যে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন করলাম, তারপরে ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন করলাম, এই বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, তারপরে পয়েন্ট চার্জ, এটাও ইম্পর্টেন্ট, এই বিভিন্ন ধরনের চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কি করব আমরা, একবারে প্রবলেম সলভ করবো। তাহলে এরপরের দিনের লেকচারে শুধু প্রবলেম সলভই করবো। তাহলে পয়েন্ট চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য করব, কারেকশন অফ পয়েন্ট চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য করব, তো আমরা যে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য করব। কন্টিনিউয়াস এর জন্য আমরা কি কি করব, লিনিয়ার চার্জ ডেনসিটি করব, ঠিক আছে, তারপর হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি করব, তারপরে আমরা কি করব হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি করব। এবার মনে রাখিস, এত ধরনের চার্জ ডেনসিটির জন্য যখন আমরা করব, তখন কিন্তু কোঅর্ডিনেট সিস্টেম খুব ইম্পর্টেন্ট, কোঅর্ডিনেট সিস্টেম ছাড়া করতেই পারবো না। তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেম, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম খুব খুব ইম্পর্টেন্ট, এই কয়টা পড়ে আস। ওকে, এই জন্য কোঅর্ডিনেট সিস্টেম যখন পড়িস, পরের দিনের প্রবলেম এমনি সলভ করতে হবে। সো কালেকশন অফ পয়েন্ট চার্জ সমস্ত কিছু গেল এগুলোর জন্য, এর পরের দিন আমরা এগুলা প্রবলেম সলভ করবো। ওকে, কালকে ক্লাস, ইয়েস কালকে ক্লাস। চল তাহলে টাটা। আর হচ্ছে মাথায় রাখবি যে আমরা প্রাইম কোঅর্ডিনেট হচ্ছে সোর্স কে রিপ্রেজেন্ট করি, আর নরমাল হচ্ছে ফিল্ড কে রিপ্রেজেন্ট করি। আর আমাদের যে ডিস্টেন্সটা নেই, সবসময় কি হবে হচ্ছে ডিস্টেন্স বিটুইন সোর্স এন্ড ফিল্ড পয়েন্ট। আর আমরা যে ডিরেকশনটা নেব কেমন করে, আমরা মনে রাখিস যে ডিরেকশনটা নেব হচ্ছে ফিল্ড মাইনাস সোর্স। ওকে, অর্থাৎ আর মাইনাস আর প্রাইম, ফিল্ড মাইনাস সোর্স, অর্থাৎ কার্লি আর ইকুয়াল টু কি হচ্ছে আর মাইনাস আর প্রাইম, এইটুকু মাথায় রাখতে হবে। আর যখন যেটা ইউজ করবো সেটা কিন্তু আমরা উইথ সাইন ইউজ করবো, ঠিক আছে, যে চার্জ গুলোই নেবো যাকে সেটা সাইন ইউজ করবো। আর সোর্স মেইন প্রাইম, ওকে, সোর্স মেইন প্রাইম, ইয়েস, সোর্স ইজ প্রাইম, সো প্রাইম। ওকে, একদম। সরস্বতী পূজা কেমন কাটলো তোদের? ঘোরাঘুরি করলি আশা করি সরস্বতী পূজায়? রাজ, সরস্বতী পূজা কেমন কাটলো? বুঝলাম, ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। আর এগুলো একবার দেখে নিস।